সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে আমার সাথে গল্প শোনার জন্য জয়েন করেছেন, সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও ভালোবাসা। বন্ধুগণ, আর যে আপন জীবনের গল্পের 1176তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ছেলে রানার জীবনের এক ভয়ঙ্কর রকমের শিক্ষণীয় তাজ্জব বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল স্ত্রীকে বাঁচাতে 2 বৎসর উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে এক স্বামী। নিজের বিবাহিত বউকে বাঁচানোর জন্য 2 বৎসর উলঙ্গ হয়ে রাস্তায় কেন ঘুরতে হলো একটা স্বামীকে? এই গল্পটা আমার কাছে মনে হয় গল্প আর সিনেমাকেও হার মানাবে। গল্প, সিনেমাকে, রূপকথাকে হার মানানোর মতো এক ভয়ঙ্কর রকম শিক্ষণীয় তাজ্জব ময়মনসিংহের ছেলে রানার জীবনের এই গল্পটা। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত এই গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে ময়মনসিংহের ভাই রানাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম রানা, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুয়াজ্জিন। আমাদের এলাকা থেকে বেশ দূরের কোনো একটা মসজিদে আমার বাবা মুয়াজ্জিনের চাকরি করে এবং মুয়াজ্জিনের চাকরি করে আমার বাবা যে টাকা বেতন পেত তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। রমজান মাস আসলেই আমরা যেন আকাশের চাঁদ পেতাম। রমজান মাসে আমার আব্বা মানুষের কাছ থেকে একটু বেশি টাকা পয়সা পেত এবং সেই টাকা পয়সা দিয়ে রমজান মাসটা আমরা খুব ভালোভাবেই কাটাতাম। রমজানের পরে মোটামুটি 2-1 মাস আমাদের ভালো কাটতো, আর বাকি সময়টা নুন আনতে পান্তা পুরোনোর মতো অবস্থা ছিল। খুব অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। মোটামুটি একটু বড় হবার পরে আমি আমাদের এলাকার একটা মাদ্রাসায় ভর্তি হই। আমার বড় আপুও কিন্তু মোটামুটি পড়াশোনা করে। আমার বড় আপু খুব ভালো কোরআন তেলাওয়াত করতে পারতো এবং আপু তখন এলাকার অন্য মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয়। 2 বেলা আমার আপু হচ্ছে কোরআন পড়ায়, সেই দিয়ে আমার আপু মোটামুটি কিছু টাকা পায়। ওইটাও আমাদের সংসারের ক্ষেত্রে আপু ব্যয় করে। তো আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করানো হয়, আমি ছোটোবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম। আমি প্রচণ্ড রকমের দুষ্টামি করতাম এবং এত বেশি দুষ্টামি করতাম যে আমার নামে প্রত্যেক দিন বাসার মধ্যে এক জায়গা থেকে ও জায়গা থেকে বিচার আসতো এবং আমার আম্মু এই বিচার করতে করতে একেবারে টায়ার্ড হয়ে যেত, ক্লান্ত হয়ে যেত। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি যখন আপনার মাদ্রাসাতে ক্লাস 7-এ পড়ি, তখন আমার বড় বোনের বিয়ে ঠিক হয়। আমার আব্বা অনেকের কাছ থেকে টাকা পয়সা চেয়ে খুঁজে এনে খুব কষ্ট করে আমার বড় বোনের বিয়েটা সম্পূর্ণ করে। আমার বড় বোনের বিয়ে দেওয়াতে আমার আব্বা অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ে, অনেক বেশি ঋণে পড়ে যায় এবং ঋণের টাকা পরিশোধ করতে না পারায় একটা পর্যায়ে দেখা যায় যে আমি সহ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হয়ে যায়। মানে আমার মা আমাকে অনেক জায়গায় কাজে পাঠাতো। পড়াশোনার পাশাপাশি আমি নিজেও ক্লাস 8-এ পড়া অবস্থায় আমি তখন কাজ করতাম। তো এরকমভাবে কাজ করতে করতে একটা পর্যায়ে পড়াশোনার প্রতি আমার খুব অনীহা চলে আসে। ধুরু ছাই, আমি আর পড়াশোনাই করব না। এবং ক্লাস 8 থেকে যে আমি যখন মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি, ওই মুহূর্তে আমার পড়াশোনা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আমি তখন আর পড়াশোনা করি না এবং পড়াশোনা না করে আমি আমাদের এলাকারে অনেক সন্ডা গন্ডা ছেলেদের সাথে চলাফেরা করতে শুরু করি এবং বিভিন্ন জায়গায় হচ্ছে টুকিটাকি যে ধরনের কাজ পাই ওই ধরনের কাজগুলোই করি। ধরেন যেখানে সেখানে কাজ পাই ওই ধরনের কাজগুলোই করি। আর আব্বা তখন মসজিদে ইমামতি করতো অ্যান্ড এভাবেই তখন পরিবারটা চলতেছে। এমন করতে করতে 2 মাস কাটার পরে আমার আম্মা তখন আমাদের এলাকার আমার এক কাকার কাছে আমাকে নিয়ে গেল। আমার এই কাকা হচ্ছে বিল্ডিংয়ের যে ওয়ার্ল্ডিংয়ের কাজ করা হয়, বিল্ডিংয়ের ভিতরে নতুন বিল্ডিং বানালে যে তার ঢুকানো হয়, তার ওয়ার্ল্ডিং করা হয়, মানে ইলেকট্রিক ওয়ার্ল্ডিং করা হয়, ওই ধরনের কাজগুলো তখন করতো। বড় বড় বিল্ডিং তিনি কন্ট্রাক্টে নিত এবং কন্ট্রাক্টে নিয়ে তখন ওয়ার্ল্ডিংয়ের কাজ করতো। আমার মা তখন আমাকে ওই কাকার কাছে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে ওই কাকার আন্ডারে তখন আম্মা আমাকে কাজে লাগাই দিল। আমার কাকা তখন বিভিন্ন জায়গায় হচ্ছে ওয়ার্ল্ডিংয়ের কাজ করতো, বিল্ডিং ওয়ার্ল্ডিংয়ের কাজ করতো। তো আমিও তখন কাকার সাথে চলে যেতাম। ভালোই তখন সময়গুলো কাটতেছিল। কাকা আমাকে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, আমি ওনার সাথে যাইতাম এবং এরকম করতে করতে প্রায় 1 থেকে 2 বছরের মতো আমি ওই কাকার সাথে থাকি। ওই সময়তে আমার যে ছোটো ভাইটা ছিল ও কিন্তু পড়াশোনা করতো।
ছোটো ভাইটা পড়াশোনা করতো, মাদ্রাসায় পড়তো, আমি তখন ওয়েল্ডিংয়ের কাজ করতাম। বরাবর বিয়ে হয়ে গেছে, বরাবরের মতো আব্বু একইভাবে মুয়াজ্জিনের চাকরি করে যাচ্ছে। 2 বছর পরে আমার মোটামুটি ওই ওয়েল্ডিংয়ের কাজটা সম্পূর্ণভাবে আয়ত্তে চলে আসে। আমি নিজে অনেক কাজ করতে পারি, আমার কাকার আমাকে হেল্প করা লাগে না। বিভিন্ন জায়গায় আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু এই কাজটা পরিপূর্ণভাবে শিখেই গেছি, আমি কাজটা করতে পারি, তাহলে আমি আর এই কাকার আন্ডারে কাজ করব না। এক পর্যায়ে আমি যেটা করলাম সেটা আমি নিজেই তখন কাজ নিতে শুরু করলাম। বিভিন্ন বাড়িতে গিয়ে কেউ ধরেন নতুন বিল্ডিং বানাইতেছে, ইট আনছে, সিমেন্ট আনছে, শুনছি বিল্ডিং বানাবে, সেই বাড়িতে চলে যেতাম এবং ওনাদের সাথে কথাবার্তা বলতাম এবং তাদের মাধ্যমে আমি তখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ নিতাম, মানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ নিতাম এবং ওয়েল্ডিংয়ের কাজ নিতাম। এরকম করে করে আমি নিজে লোক দিয়ে কাজ করাইতে থাকি। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমাদের গ্রামের পাশের গ্রামের একটা সৌদি প্রবাসী, উনি সৌদি আরবে থাকে, ওনার ছোটো ভাই আসছে আমার কাছে, ওনার বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিংয়ে ওয়েল্ডিংয়ের কাজ করবে। তো ছেলেটা ছোটো, বাট অত বড়ও না ছোটোও না, মানে মিডিয়াম মোটামুটি। তো এসে আমারে বললো যে ভাই এমন এমন ঘটনা, তো আমাদের এখানে কাজ, মানে আমাদের ভাইয়া তো বিদেশে থাকে, এখন বিল্ডিংয়ের কাজ হয়ে গেছে, ওয়েল্ডিংয়ের কাজ করাবে। পরে ওই বিল্ডিংটা আমি দেখার জন্য গেলাম, দেখলাম যে 4 রুমের একটা বিল্ডিং, মানে 7 পাকা 4 রুমের একটা বিল্ডিং। তো আমি তখন বললাম যে ঠিক আছে, এখন আমি যে হিসাবটা দিচ্ছি, মানে বিল্ডিংয়ের কাজের তো একটা হিসাব আছে, ওয়েল্ডিংয়ের কাজের যে হিসাবটা দিচ্ছি ওই ছেলেটাকেও বুঝাইতে পারি না, ছেলের আব্বা আমাকেও বুঝাইতে পারি না। এক পর্যায়ে ছেলের মা তখন বলে বসলো যে একটা কাজ করো, বৌমারে ডাইকে আনো, উনি বুঝবে। এবং এই বলার পরে তখন একজন মহিলা আমার কাছে আসছে, যার নাম সীমা আক্তার। তো সীমা আক্তার নামের উনি সম্ভবত ওই যে ছেলেটা সৌদি আরবে থাকে ওনার বউ হবে। পরে আসার পর আমারে বললো যে ভাই আমারে বুঝান। পরে আমি ওনাকে বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দেওয়ার পরে উনি তখন কাজটা মোটামুটি বুঝে গেছে যে কীভাবে কাজটা হবে, উনি তখন পরিপূর্ণভাবে বুঝছে এবং বুঝার পরে বলছে আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমরা আপনার মাল টাল সব কিছু এনে দিব, আপনি কাজ করবেন হাজিরা হিসাবে। ওই হিসাবে আমি তখন কাজ দেওয়া হলো। আমি তখন ওই হিসাবে কাজ নিলাম এবং কাজ নিয়ে পরে আমি হাজিরা হিসাবে কাজের প্রস্তুতি নিয়ে নিলাম। এরপরের দিন আসলাম, এসে কাজ করতেছি, এমন করতেছি, তো দুপুরবেলা উনি আমাকে খাওয়ার ব্যবস্থা করলো। ওনাদের বাসায় আমি আছি এবং আমার সাথে 2টা হেল্পারে কাজ করে। পরে খাওয়ার ব্যবস্থা করলাম, খাওয়া দাওয়া করলাম এবং এরকম করতে করতে তখন কিন্তু ছাদের কাজ হয়েছে, কিন্তু মানে ওয়ালের কাজটা হয় না, মানে চারপাশে যে ওয়াল এদিকে অনেকগুলো কাজ বাকি আছে। তো এরকম করতে করতে আমাদের তো হিলটি করা লাগে, মানে এভাবে 3 দিন কাজ করি ওই বাসায়। 4 দিনের দিন আপনারা যারা ওয়েল্ডিংয়ের কাজ করেন এরা বুঝবেন যে হিলটি করা লাগে, মানে ছিদ্র করা লাগে। তো হিলটির কাজটা যখন করতেছিলাম, দেখা গেল কারেন্ট চলে গেছে একদিন দুপুরবেলা। তো বৃষ্টিও আসতেছে, একদম চারদিক থেকে একেবারে অন্ধকার হয়ে আসছে, প্রচুর বৃষ্টি আসতেছে। এই বৃষ্টির মাঝে তখন হিলটির কাজটা বন্ধ হয়ে গেছে, মানে কারেন্ট যেহেতু না, হিলটি মারতে পারতেছি না। পরে আমি তখন বসার পরে ভাবি দেখলাম বলতেছে একটা কাজ করেন, যেহেতু এখন কারেন্ট না, আপনি এখন খাবার খেয়ে যান, কারণ কারেন্ট আসলে তো কাজ করবেন। এরপর আমরা খাবার খাইতে বসলাম এবং খাবার খাইতে বসলাম, ভাই প্রচণ্ড রকমের তুফান শুরু হয়েছে, মানে দুপুরবেলা একেবারে প্রচণ্ড রকমের তুফান বৃষ্টি। এবং এই করতে করতে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো ওখানে বসে আছি, বৃষ্টিও কমে না, কারেন্টও আসে না। তো ওই পর্যায়ে ভাবির শ্বশুর শাশুড়ি এবং ভাবির ওই ছোট্ট দেবর, তারা সম্ভবত সবাই ঘুমায় পড়ছে। অ্যান্ড ভাবি তখন মানে একটা রুমের মধ্যে বসে বসে গান শুনতেছে। তো গান শুনতেছে, আমার তখন মানে গানটা খুব দুঃখের একটা গান এরকম। পরে আমার সাথে যে কাজ করতেছে ওই ছেলেটা দুষ্টুমি করে বলতেছে, ও ভাবি এত দুঃখ কিসের মনে, এত জোয়ান দেবররা থাকতে। এটা বলার পরে ভাবি মনে হয় কথাটা আমাকে মানে মনে করে যে আমি বলছি, কিন্তু আমি তো বলি নাই। অ্যান্ড এর কিছুক্ষণ পরে ভাবি তখন করলো কি, আমার সাথে যে 2টা আছে ওই 2টা ঘুমিয়ে গেছে, মানে ওরাও ওই মানে ফ্লোরের মধ্যে ঘুমিয়ে গেছে। কারণ ভাই চারদিকে তুফান হইতেছে এবং কারেন্ট নাই, বৃষ্টি পড়তেছে, এরকম একটা মধুর মোমেন্টে 2জন তখন ঘুমিয়ে গেছে। আমি তখন বসে বসে মোবাইলে গেমস খেলতেছি। ভাবি তখন আমার দেখা আমার কাছে আসছে, এসে বললো ভাই এদিকে আসেন, ডাক দিল। ডাক দেওয়ার পরে আমি তখন উঠে গেছি মানে ভাবির বারান্দায়, এবং যাওয়ার পর আমারে বলতেছেন যে ভাই চা খাবেন, আমারে বলে না চা খাবো না। পরে বলে ভাইয়া একটা কথা বলবো, বলে হ্যাঁ বলেন। বলে একটু আগে আপনি আমাকে ইঙ্গিত মেরে একটা কথা বলছিলেন যে আমার মনে এত কষ্ট কিসের। তো আমি তো শুনে নিচের দিকে তাকিয়ে বলতেছি, ভাবির তো আমি বলি নাই, এটা আমার সাথে কাজ করে আমার হেল্পারে বলছে। পরে বলে না যেই বলছে, মানে আপনার কিছু কি মনে হয় যে আমি অনেকটা সুখী মানুষ, এমনি বলতেছে। আমি বললাম ভাবি দেখে তো মনে হয় সুখী মানুষ, কত বড় বিল্ডিং বানাইছেন, আপনার স্বামী সৌদি আরবে থাকে, আপনার কোনো কিছুর অভাব নাই, শরীরে প্রচুর গয়নাগাটি এবং অনেক টাকা পয়সার মালিক আপনারা, তো কোনো অভাব আছে বলে তো মনে হয় না। আমার বলে ভাই গয়নাগাটির জন্য কি বাপে আমারে বিয়ে দিছে? আমার বাপে কি আমার গয়নাগাটি পরাইতে পারতো না? আমার বাপে আমারে কেন বিয়ে দিছে? স্বামীর সুখের জন্য।
আমি না বিয়ের পর থেকে আজকে প্রায় 6 বছর হয়ে গেছে আমি না আমার এই স্বামীর সুখটা পাই নাই। আমার স্বামী আমাকে কখনো স্বামীর ভালোবাসাটা ওভাবে দেয় নাই। আমি না ভালোবাসার কাঙাল। ভাই আপনার সাথে খুব অল্প দিনের পরিচয়, কিছু মনের দুঃখ শেয়ার করি, কারণ কাউকে তো বলতে পারি না। ধরেন স্বামী বিদেশ থাকে এবং আশেপাশে কারো কাছে বিষয়গুলো বলা যায় না, বললে হয়তো অনেকেই খারাপ মাইন্ডে নিয়ে যায় এবং আমার সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করে। না আপনাকে দেখে শোনা ভালো লাগলো, আপনি পাঞ্জাবি পরে আছেন, আবার আমার মুখের মধ্যে খোঁচা খোঁচা দাঁড়িয়েও ছিল, মানে এরকম নিচে কয়টা দাড়ি ছিল। তা বলতেছে যে আপনি দাঁড়িয়ে আছে দেখে ভালো লাগতেছে, তা আপনার কাছে একটু দুঃখ বলি। তো সেদিন ভাবি আমার সাথে অনেক কথা বললো ওনার হাজব্যান্ড নিয়ে, ওনার শ্বশুর শাশুড়িকে নিয়ে, এবং ওনার যে বর্তমান জীবন কতটা কষ্টের কাটতেছে এই কষ্টের মোমেন্টগুলো উনি আমার সাথে শেয়ার করলো। তা আমিও কথাগুলো শুনলাম, শোনার পরে ভালো লাগলো, ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি। এবং একটা পর্যায়ে ভাবি তখন মানে এরকম করতে করতে হঠাৎ করে খবর পাইলাম যে কোথায় যেন খাম্বা পড়ে গেছে, মানে তুফানে খাম্বা পড়ে গেছে, 2-3 দিন কারেন্ট আসবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরে আমি তখন বললাম ভাবি তাহলে তো আমাদের 2-3 দিন আর কাজ করা হবে না, এখন কারেন্ট কবে আসবে ওইটাও তো আমরা জানি না, যেহেতু আপনাদের লাইনে সমস্যা। তো আপনি আর আমার ফোন নাম্বারটা নিয়ে যান, যদি কারেন্ট আসে তাহলে আমারে কল দিয়েন, আমরা এসে কাজ করে যাব। তো ওই দিন বিকেলবেলা তখন আমার ফোন নাম্বারটা দিয়ে ভাবিরে আমার তখন চলে আসছে, আমি আমার 2টা হেল্পার বাসায় চলে আসছে। এবং আসার পরে সেদিন রাত্রে প্রায় 11টা থেকে 11:30টার মাঝে আমার মোবাইলে কল আসছে, মানে ভাবির নাম্বারটা থেকে। আমি কিন্তু ভাবির নাম্বারটাও সেভ করে রাখি আমার ফোনে। এখন আসার পরে আমি তো ভাবলাম মনে হয় কারেন্ট আসছে, কালকে মনে হয় কাজে যাব। ফোন রিসিভ করছি, পরে আমার বলে যে রানা ভাই কী করেন? আমি বললাম কিছু করি না ভাবি, শুইতে আসছিলাম, খাবার খাইছি। তা আমাকে বলে ঘুম আসবে, একলা বিছানায় ঘুম আসে? আমি বললাম ঘুম আসবে না কেন ভাবি, ঘুমানোর জন্য চেষ্টা করতেছি। বলে আপনিও একলা বিছনায় ঘুমান, আমিও একলা বিছনায় ঘুমাই, ঘুম তো আসে না, তো চলেন না একটু গল্প করি। আমি বললাম ভাবি কারেন্ট আসছে? বলে না কারেন্ট আসে নাই, আমার দেবরকে দিয়া বাজারে মোবাইলটা চার্জ করে আনছি। কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ভাবির সাথে এমন করে ফোনে কথা বলতেছি, এবং ফোনে কথা বলতে বলতে আমি খুব খেয়াল করে দেখলাম যে উনি আমার সাথে একটু অন্যভাবে কথা বলতে চাচ্ছে, একটু আপত্তিজনকভাবে কথা বলতে চায়। তো আমি ওনার সাথে কথাবার্তা বলি, সত্যি কথা যেটা ওনার সাথে কথাবার্তা বলি। এরকম করে ওই দিনেও আমি ওনার সাথে অনেক রাত পর্যন্ত কথা বলি। পরের দিন দুপুর উনি আমাকে আবারও ফোন দেয় গোসলে যাওয়ার সময়। তা আমার বলে আপনি পুকুরে কেমনে গোসল করেন, আমার দেখতে ইচ্ছে করতেছে, মানে অনেক বেশি দুষ্টামি করে। অ্যান্ড এরকম করে 3 দিন কারেন্ট আসে নাই, এই 2-3 দিন আমি ভাবির সাথে কন্টিনিউ ফোনে কথা বলি। অ্যান্ড এরকম করে কন্টিনিউয়াসলি ফোনে কথা বলতে বলতে তার প্রতি আমার একটা ইমোশন কাজ করতে শুরু করে, যেটাকে আসলে আপনি খারাপভাবেই নিতে পারেন, খারাপ একটা ইমোশন। কারণ ফোনে রাতের পর রাত কথা বলতাম, কম্বলের নিচে মাথা দিয়া, সে অনেক নোংরা কথা বলতো, আমি শুনতাম, আমিও মাঝে মাঝে অনেক নোংরা নাংরি কথাবার্তা বলতাম। অ্যান্ড এরকম করতে করতে 3 দিন পরে ওনাদের বাড়িতে কারেন্ট আসছে। তো কারেন্ট আসার পরে ওই দিন আমি কাজ করতে গেছি, অ্যান্ড কাজ করতে যাওয়ার পরে ভাবি খুব দুষ্টামি করতেছে, মানে সুযোগ পাইলে আমারে পানি মারতেছে, আমাকে ইটা মারতেছে, ওইটা মারতেছে, দুষ্টামি করতেছে, গাল ভেঙাইতেছে, চোখ টিপ মারতেছে। এইরকম করতে করতে তখন চলতেছে, কাজ টাজ করি। অ্যান্ড বিকেলবেলা ভাই ওই দিনও তখন বৃষ্টি নামছে, মানে ঝুম বৃষ্টি। অ্যান্ড বৃষ্টি নামার পরে ভাবি বলতেছে আমার 2টা হেল্পার আছে, ওরা বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেছে, মানে কাজ শেষ তো ওরা চলে যাবে, রাতের বেলা যাবে, লুডু পুডু খেলবে, এলাকার ছেলেদের সাথে দুষ্টামি করবে। আমি বৃষ্টির অপেক্ষা, মানে বৃষ্টি কমার জন্য বসে আছি। দেখতে দেখতে মাগরিবের আজান দিয়ে দিল, চারদিকে একেবারে অন্ধকার নেমে আসছে, কিন্তু ভাই বৃষ্টি আর কমতেছে না। পরে ভাবি আমারে বলতেছে রানা ভাই কেমনে যাবেন, বৃষ্টি তো কমে না, একটা কাজ করেন আমার রুমে গিয়ে একটা ঘুম দেন। আমি বললাম না ভাবি এটা কী বলেন, আপনার রুমে গিয়ে ঘুম দিব? বলে আরে ভাই আমার রুমে যে একটা ঘুম দেন তো, কেউ কি দেখবে নাকি? আমার রুমে কেউ ঢুকে না, আমি বাইরে থেকে দরজা লাগাই দিব। অন্য রুমে ঘুমাইলে না আমার শ্বশুর শাশুড়ি দেখবে, ওই রুমে ঘুমাইলে তো কেউ দেখবে না, আপনি ওই রুমে ঘুমাইয়া যান। তো আমি যেতে চাই না, ভাবি তখন একরকম জোর করে আমাকে বললো যে জানতো ভাই আপনি ঘুমান। এরা আমাকে ধাক্কা দিয়ে তখন পাঠিয়ে দিল, এবং দেওয়ার পরে আমি তখন ভাবির রুমে গিয়ে একটা ঘুম দিছি, একদম লম্বা করে একটা ঘুম দিছি। বাইরে ভাই আমার ঘুম ভাঙার পরে আমি দেখি যে ভাবি আমার পাশে শুয়ে আছে, শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে। তো মানে ভাবি আমার ভিতরে ঘুমাইতে দিয়া ভাবি রুমে, ভাবি মানে বাইরে থেকে দরজাটা লাগাই দিছে। পরে ঘুম ভাঙার পরে দেখলাম যে উনি আমার পাশে শুয়ে আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্র প্রায় 12:30 বাজে। চিন্তা করেন সন্ধ্যার সময় ঘুমাইছি। আমি তখন বললাম ভাবি রাত্র 12:30 বাজতেছে, আপনি আমার একটা বাড়ির জন্য ডাক দিলেন না, আমার কি বাড়ি যাওয়া লাগবে না? বলে ভাই বাড়িতে গিয়ে কি করবেন, বাড়িতে কি বউ আছে? আমি বললাম যে না বউ নাই, তারপরও আব্বা আম্মা তো চিন্তা করবে। বলে ফোন করে বলে দেন আজকে যাবেন না। আমি বলি না এমনিও মাঝে মাঝে আমি বাড়িতে যাই না, আমি বাইরেই থাকি বেশিরভাগ, আমার মা বাড়িতে আছে, ভাই বাড়িতে আছে, ওরা কিছু মনে করবে না। পরে আমি বললাম ভাবি আপনি যে আমার রাইখে দিলেন, এখন আমি বের হবো কেমনে? বলে এখন কেন বের হবেন, এখন তো আর বের হওয়ার দরকার নেই, আর এখন চাইলেও বের হইতে পারবেন না। আমি বললাম কেন? বলে আমার শ্বশুর গেটের মধ্যে তালা মেরে ঘুমিয়ে গেছে।
আমি বললাম, আপনার শ্বশুর গেটে তালা মেরে দেয় কেন? বলে, উনি তালা মেরে দেয়, ওনার এটা অভ্যাস, উনি গেটে সবসময় তালা মেরে তারপরে ঘুমায়। তো আমি বললাম, আপনারা ওয়াশরুম? বলে, আমাদের মানে ঘরের মধ্যে ওয়াশরুম আছে, এই যে আমার কোনায় ওয়াশরুম আছে, আপনি ওয়াশরুমে যাবেন? আমি বললাম, ভাবি ওয়াশরুমে যাব না, কিন্তু গেটে তালা মেরে দিছে, এইটা শুনে তো ভাবি আমার ভয় লাগতেছে। তো ভাবি তখন হাসতে হাসতে বলে, ধুরো ভাই, ভয় কিসের, ভয়ের কিছুই নেই। এবং আমার শ্বশুরিটা মাঝে মাঝে করে, তো আপনার খিদা লাগছে, কিছু খাবেন? আমি বললাম, ভাবি খিদা তো লাগছে, কিছু একটা খাওয়া দরকার। বলো, আচ্ছা ঠিক আছে, আমি খাবার নিয়ে আসি। উনি ঘরে গেল এবং ঘর থেকে আমার জন্য মানে পাকঘরে গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসছে, ভাত, মাছ, ডাল, এবং আবার ডাল রান্না করছিল আপনার ওই যে মানে আম, মানে আপনার ছোটো ছোটো আম কেটে কেটে, তারপরে হচ্ছে একদম টক টাইপের, খুব ভালো লাগছে। ভাত খাইলাম এবং খাওয়ার পরে ভাবি বসে আছে। পরে আমি বললাম, ভাবি এখন তো রাত্র প্রায় 1টা বেজে গেছে, 1টা থেকে 1:30টার মতো বাজে, আমি কি করবো, আমার এখানে খুব ভয় লাগতেছে। ভাবি আমারে বলে, আর ভয়ের কিছু নাই, বাইরের কোনো লোক এই ঘরে আসবে না, একটা কাজ করেন, আপনি শুয়ে পড়েন। তো আমি তখন ভাই শুয়ে গেলাম, আল্লাহ মাফ করুক, আমি আমার মতো করে শুয়ে গেছি। এবং আমি তো জানি, যেহেতু তার সাথে ফোনে আমার সব কিছু হইতো, খারাপ কথা, নোংরা কথা, সব কথাই হইতো, আমি তো বুঝতে পারলাম যে উনি আমার সাথে নোংরামি কিছু একটা করবে। এবং যেটা আমি চিন্তা ভাবনা করলাম, এটাই ওই রাতের মধ্যে ঘটলো বা রাতে হলো। তো হওয়ার পরে আমি পরের দিন ফজরে আজান দেওয়ার পরে ভাবির শ্বশুর আবার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, উনি গেটে তালা খুলে নামাজ পড়তে গেছে এবং আমি পিছন থেকে বেরিয়ে গেছি। অ্যান্ড এরপরে আমি ওনাদের ওই বিল্ডিংয়ে প্রায় 16 দিনের মতো কাজ করি, এবং 16 দিনের মতো প্রায় প্রতিদিনে ভাবি আমাকে ওনার রুমে নিয়ে যেত এবং আমাকে খাওয়াইতো, খাওয়া দাওয়া করাইতো, এবং ওনার সাথে আমার সাথে অনেক নোংরামিও করতো। তো এগুলো করতে করতে এই ভাবির প্রতি আমার একটা আকর্ষণ জমে যায়, যেটাকে আপনি খারাপ ভাষায় নিলে পরে বলতে পারেন যে তার প্রতি আমার একটা মানে যৌন চাহিদা চলে আসে। এবং মানে সেই চাহিদা মোতাবেক আমার তার অনেকটা ভালো লাগতে শুরু করে। বিভিন্নভাবে আমি তার সাথে কথাবার্তা বলি এবং সেও আমার সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলে। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল আমি তার বাসায় কন্টিনিউ যাচ্ছি, আসতেছি। এইভাবে প্রায় 1 দিন 2 দিন নয়, প্রায় 7 মাসের মতো আমি ভাবির বাসায় যাইতাম, আসতাম। এবং আমি ভাই একটু ইমোশনাল ছেলে ছিলাম। ধরেন কারো যদি ভালোবাসি, কারো প্রতি যদি আমার কোনো ইমোশন কাজ করে, মানে আমি এটাকে নিতে পারি না। মানে আমি ভাবিরে এত ভালোবেসে ফেলছি যে সারা পৃথিবী একদিকে, ভাবি একদিকে। আমি রাতের পর রাত ভাবির সাথে ফোনে কথা বলি এবং দিনের পর দিন কথা বলি। মানে এই ভাবিরে ছাড়া আমি আর কোনো কিছুই বুঝি না। আমার খাওয়া দাওয়া, ঘুম সব কিছু বন্ধ, শুধু ভাবির সাথে কন্টিনিউয়াসলি কথা বলি। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে আমার মা তখন করলো কি, মানে আমার এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে খবর পেলাম যে ভাবির হাজব্যান্ড সৌদি আরব থেকে আসবে। ভাবি আমারে বলতেছে যে আমার হাজব্যান্ড তো 15 দিনের মাথায় আসবে, তো ওনার হাজব্যান্ড 15 দিনের মাথায় আসবে। এটা শোনার পরে আমার ভিতর তখন খুব খারাপ লাগা শুরু হলো যে উনি 15 দিন পরে আসবে, আমি যার সাথে থাকি ওনার হাজব্যান্ড এসে ওনার সাথে থাকবে। মানে জিনিসগুলো ভালো লাগতেছিল না। ভাবিকে আমি কিন্তু প্রচণ্ড ভালোবেসে ফেলাইছি। এবং সে ভালোবাসার পরে আমি তখন ভাবিকে বললাম, ভাবি একটা কাজ করেন, মানে চলেন আমরা পালায়ে যাই, যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং আমাদের মাঝে অনেক রকমের সম্পর্ক হয়ে গেছে, তাহলে চলেন আমরা পালায়ে যাই। ভাবি আমারে বলে যে আপনি আমাকে পালিয়ে নিয়ে কী খাওয়াবেন, কোথায় রাখবেন? আমি বললাম, বারে এটা আপনি কী বলেন, আমার যতটুকু ইনকাম আছে, আমার যতটুকু আছে ততটুকুর মাঝে আমি আপনাকে ভালো রাখবো। না, উনি আমার সাথে যাবে না। যতভাবেই বুঝিয়ে বললাম যে আমার সাথে চলেন, আমি আপনাকে সুখে রাখবো, শান্তিতে রাখবো, কোনো কিছুর অভাব দিব না, আপনি আমার কাছে অনেক ভালো থাকবেন। না, উনি আসলে যাবে না। অনেক চেষ্টা করেও আমি ভাবিকে আমার সাথে নিয়ে যেতে পারলাম না। এবং একটা পর্যায়ে ভাই তখন দেশে চলে আসবে, আমি প্রচণ্ড রকমের পাগলামি করতেছি। মানে আমার পাগলামির কোনো শেষ নাই, মানে সর্বোচ্চ পাগলামি করে যাচ্ছি ভাবিরে পাওয়ার জন্য। এবং এইটা ওইটা অনেক কিছু এমন করতে করতে এবং ভাবির হাজব্যান্ড একটা সময় দেশে চলে আসে। যে রাতে ভাবির হাজব্যান্ড ভাবির সাথে থাকে, সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক একটা রাত কাটছে। মানে সারাটা রাত আমি কান্না করছি, পুরোটা রাত আমি কান্না করে কাটাইছি। এবং পরের দিন ভাবিরে ফোন দিতে 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 12টা বাজে ভাবি আমার ফোন ধরছে দুপুরবেলা। ধরার পর আমি চিৎকার করে কান্না করে বলতেছি, আমি আপনারা ভালোবাসি, আমি আপনারা পাওয়ার জন্য গোটা দুনিয়ার সাথে যুদ্ধ করব। এবং আপনি যদি, আমি আপনাকে 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের মাঝে আপনি যদি আপনার হাজব্যান্ডকে ডিভোর্স না করে আপনি আমার কাছে চলে না আসেন, তাহলে ভাবি আমি গ্রামের সবাইকে বলবো আপনার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, আপনার সাথে আপনার কোন কোন জায়গায় কী আছে আমি সব জানি, আমি আপনার হাজব্যান্ডের কাছে বলে দিব। মানে এই কথাগুলো আমি ভাবিকে বলি। ভাবিকে বলার পরে ভাবি তখন খুব ক্ষিপ্ত হয়ে যায়, মানে অনেক রেগে যায়। এবং রেগে গিয়ে আমাকে বলে যে এরকমটা করো না, আমার স্বামী চলে গেলে পরে আমি তোমার সাথে আবারও থাকবো। আমার কথা হচ্ছে যে না, আমি এটা নিতে পারতেছি না। মানে আমার বয়স কম ছিল তো, অ্যান্ড ছোটো মানুষ ছিলাম, ইমোশনটা অনেক বেশি ছিল, ওই ইমোশনটা আমি আর নিতে পারলাম না ভাই। এরপরে যেটা হইলো সেটা হচ্ছে
আমি আর নিতে না পাইরা ভাবিরে খুবভাবে হুমকি দুমকি দিতেছি এবং এলাকার একজন দুজনকে জানাইতেছি। এমন করতে করতে আমাদের রাস্তার পাশে কিন্তু আমাদের বাড়িটা ছিল, মানে আপনার ঢাকা ময়মনসিংহ ওই মানে আরিচা রোডের পাশে আমাদের বাড়িটা। তো ওই রোডের মধ্যে একদিন ডাকাতি হয় রাতের বেলায় ডাকাতি হয়, একসাথে 3-4টা গাড়ি ডাকাতি করে। ঢাকা থেকে আসার পথে এই গাড়িগুলো ডাকাতি হওয়ার পরে মানে পুরো এলাকা খুব সোচ্চার হয়ে যায় যে এখানে ডাকাতি হয়েছে, এবং বিভিন্নভাবে তখন মানুষজন ধরতে আসে। মানে ডাকাতি হয়েছে বা কারা ডাকাতি করছে এদেরকে ধরার জন্য আসে। এখন কে বা কারা আমি জানি না, আমার নামটা দিয়ে দেয়, ওই ডাকাতির লিস্টে আমার নামটা দিয়ে দেয় যে আমি নাকি ডাকাতির সাথে জড়িত ছিলাম। একদিন আমি বাজারে গেছিলাম এবং ওই সময় আমাদের এলাকার যিনি হচ্ছে মাস্টার, মানে হাফেজ মাস্টার, উনি এসে আমারে বলতেছে যে এমন এমন ঘটনা, থানা থেকে নাকি ওনাকে ফোন করা হয়েছে, আমাকে নাকি ধরতে আসবে। এবার থানাতে খবর নিয়ে দেখলাম যে আমার নামটা থানার ওই লিস্টের মধ্যে দিয়ে দিছে, মানে আমার নামটা দিয়ে দিছে। এবং এটা দেওয়ার পরে মানে আমাকে ডাকাতি লিস্টে আমার নাম দিয়ে দিছে। ভাই আমি তো কোনো ডাকাতি করিও নাই, ডাকাতির সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু আমার নামটা এভাবে কে দিয়ে দিল আর বুঝতে পারলাম না। এবং খুব অবস্থা তখন মানে এতটাই ভয়াবহ, এতটাই খারাপ যে আসলে বলে বোঝানো যাবে না। এক পর্যায়ে আমার আব্বা আম্মা বলতেছে তুই আর বাড়িতে থাকিস না, কারণ ডাকাতি করছিস কি করিস না এটা হচ্ছে পরের বিষয়, আগে পুলিশের হাতে পড়লেই তো তোকে অনেক দিন জেল খাটতে হবে, এবং তুই একটা কাজ করতে বাড়ি থেকে চলে যা। এই ঘটনায় আমি তখন আমার বাড়ি থেকে পালায়া, মানে ময়মনসিংহ থেকে পালায়া আমি ঢাকায় এক ওস্তাদের আন্ডারে কাজ করছিলাম কিছুদিন ধরে। উনি আমাদের ময়মনসিংহে একটা বিল্ডিংয়ে কাজ করে, ওনার সাথে কাজ করছি। ওই ওস্তাদের সাথে কথাবার্তা বলি এবং ওনার সাথে কথাবার্তা বলি, তখন আমি ওনার কাছে কাজে চলে আসি ঢাকাতে। ওই ভাবির সাথে আমার আর কিন্তু কোনো যোগাযোগ নাই, ভাবি আমার নাম্বার টাম্বার সব ব্লক করে দিছে। তখন তো আর আমি ভাবিরে ফোন দিব কেমনে, ভাবিরে তো ফোন দেওয়ার কোনো সুযোগও আমার নাই, যেহেতু আমি মামলায় ফাইসে গেছি। তবে ভাই আমার কাছে কেন জানি মনে হয় ভাবিই না কোনোভাবে চালাকি করে আমার নামটা দিয়ে দিছে। মানে এইটা আমার মনের একটা ধারণা আর কি, যে এটা ভাবিয়ে দিছে, ভাবি ছাড়া এই কাজটা কেউ করে নাই। অ্যান্ড ঢাকা আসার পরে মানে আমি তখন যখনই ভাবির কথা মনে হতো চিৎকার করে কান্না করতাম, মানে খুব ভালোবাসছিলাম মানুষটারে। অ্যান্ড একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে নেশাতে ঢুকে পড়ি। মানে ঢাকাতে আসার পরে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতাম, বিভিন্ন বিল্ডিংয়ের কাজ করতাম এবং ওয়ার্ল্ডিংয়ের কাজ করতাম, ইলেকট্রিকের কাজ করতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি নেশার মধ্যে ঢুকে পড়ি, মানে প্রচণ্ড রকমের নেশা করি, বিভিন্ন জায়গায় যাই, নেশার সাথে জড়িয়ে পড়ি এবং এত বেশি নেশা করতে শুরু করি যে আমি নেশা ছাড়া একটা রাতও থাকতে পারি না। মানে প্রতিটা রাতে আমাকে নেশা করতেই হবে, নেশা না করলে আমার মাথা ঠিক থাকে না, আমার ঘুম আসে না, আমার খাওয়া দাওয়া হয় না, মানে আমার বাথরুম হয় না, এইরকম একটা অবস্থা হয়ে যায়। এবং এমন করতে করতে আমি তখন মানে আমরা যেখানে থাকতাম সেই এলাকাতেই একটা 3তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের দোতলায় তখন ভাড়া নেই। আমি এবং আমার সাথে আরও 4টা ছেলে থাকে, আমরা টোটাল 5জন মিলে বিল্ডিংটা ভাড়া নিই। তো ওই বিল্ডিংয়ের যে বাড়িওয়ালি ছিলেন ওনার নাম ছিল হচ্ছে তাজিন খালা, আমরা তাজিন খালা বলতাম। তো ওনার আবার ছেলেমেয়েরা সবাই বিদেশ থাকতো, মানে আমার ছেলেমেয়েরা সবাই বিদেশ থাকে, ওনার আবার স্বামী নাই, উনি একটু মধ্যবয়স্কর থেকে একটু বেশি। এনে মহিলা আমাদের সাথে 24 ঘন্টা খালি গ্যাট করে, দেখলেই খালি ভগর করে, এই তোমরা এটা করো কেন, ওইটা করো কেন, রাতের বেলায় গান বাজাও কেন, এরপরে দেওয়ালে ধাক্কাধাক্কি করো কেন, এটা করো কেন, মানে অলওয়েজে আমাদের নামে তার কমপ্লেনের কোনো শেষ নাই। 24 ঘন্টা আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ করতে থাকে। এবং এমন করতে করতে একটা পর্যায়ে ওই মহিলাটার উপর আমার খুব রাগ ওঠে, মানে অনেক রাগ ওঠে যে উনি এরকমটা আমাদের সাথে কেন করবে, মানে কেন এরকমটা করবে, খুব রাগান্বিত, মানে খুব রাগ ওঠে ওনার উপরে। এবং উনি আমাকে ধমকাধমকি করে মানে বিল্ডিং থেকে বের করে দিব, ওই বিল্ডিংয়ে থাকতে দিব না। তো উনি আমি যখন ওই সময় নেশা করতাম, তো মানে ওই মহিলার থেকে মানে মধ্যবয়স্ক থেকে একটু বেশি হলেও না, ওনার টিগার বা অনেক ভালো ছিল, মানে বড়লোক তো নিজেদের গাড়িতে চলাফেরা করতো বা এরকম করতো, তা টিগার অনেকটা ভালো ছিল, স্বাস্থ্য দিক থেকে খুব ভালো ছিল। এবং এমন তো অবস্থার ভিতরে একদিন হলো কি মানে ওনার সাথে খুব ঝামেলা হইতো আমাদের। এমনি কিন্তু ভালো ছিল মানুষটা, বাট খুব ঝামেলা করতো। আর আমারও খুব রাগ হইলো ওই মহিলার উপরে, যে একদিন যদি পাই ওনার আমি দর্শন করে বসবো, মানে এরকম মাঝে মাঝে চিন্তা করি। মানে আমি তখন আসলে ভাই ওই যে একজন মুয়াজ্জিনের ছেলে কিন্তু আমি তখন ছিলাম না। যখন ঢাকাতে চলে যাই, নেশা করি এবং বিভিন্ন পতিতালয়ে যাই, খারাপ মেয়েদের সাথে রাত কাটাই, মানে তখন আমি পুরোপুরি খারাপ হয়ে গেলাম। ওই সীমা ভাবির কাছ থেকে ধোকাটা খাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেলাম। এরপরে একদিন হলো কি, দুপুরবেলা ওই মহিলা আসছে, মানে তাজিন খালা আসছে, যে ওনার বাথরুমের ভিতরে ফিটিংসের কি জানি সমস্যা। আমার বলে তোমরা তো এইসব বিল্ডিংয়ের কাজ টাজ করো, আমার বাথরুমে একটু আসো, তো একটু সমস্যা দেখা দিছে। এই বলার পরে আমি তখন ওনার বাথরুমে গেলাম, মানে টয়লেটে ঢুকলাম। এবং ঢুকার পরে ওনার টয়লেটের একটা মানে পাইপ হচ্ছে লিক হয়ে গেছে, পানি লিক করতেছে। পরে আমি বললাম যে আন্টি এটার মধ্যে তো আসলে মানে কস্টিপ লাগে, নতুন করে দিতে হবে, আর কিছু মাল লাগবে, আমি দোকান থেকে নিয়ে আসি। বলে আচ্ছা ঠিক আছে।
পরে দোকানের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি যেভাবেই হোক এই মহিলার একটা ক্ষতি করব। এখন মানে যেভাবেই পারি, যেভাবেই সুযোগ হয় এই মহিলার একটা বড় ধরনের ক্ষতি করব। এই মহিলা কেন আমাদের সাথে সারাটা দিন এরকম গেট গেট করে ভগর ভগর করে, এগুলো ভাল লাগে না, ওনার একটা ক্ষতি করব। আর ক্ষতিও করব সেটা তো মনের ভিতরে আসে, আবার মহিলার প্রতি একটা খারাপ নেশাও আমার মনে জাগে, যেটা খারাপ কামনাও জাগে যে ওনার সাথে আমি খারাপ সম্পর্ক করব, এরকমও চিন্তা ভাবনা আসে। এবং এমন চিন্তা করতে করতে দোকানে যাই, দোকান থেকে কস্টেপ নিয়ে আসি, হোয়াইট কস্টেপ। এরপরে এগুলো নিয়ে এসে মানে ট্যাপলন যেটাকে বলে আর কি, ট্যাপলন নিয়ে আসি। আইসার পরে ওনার ওই মানে ফাইবের ওই জিনিসটা আমি তখন কাজ করে দিই। তো কাজ করার পর এটা কাজ হয় না, মানে ওইটা লিকেটে হয় না, মানে এটা লুজে। পরে আমি বললাম যে আন্টি আরও মাল লাগবে, আমি কালকে আইনে আপনারা ঠিক করাই দিব। এই কথা বলে আমি ওই দিন চলে আসি এবং এরপরের দিন সকালবেলা আমি আবারও যাই। তো সকালবেলা যাওয়ার পরে উনি একটা মানে আপনার মেক্সি টাইপের কিছু একটা পরে আছে গায়ের মধ্যে, মানে খুব ভালো লাগতেছে এক কথায় যেটা। উনি যদিও বয়স্ক মানুষ ছিল কিন্তু ফিগারটা অনেক ভালো। দেন আমি তখন টয়লেটের মধ্যে ঢুকে যেটা করলাম সেটা হচ্ছে ওনার টয়লেটে কাজ করতে করতে আস্তের উপরে আমি টয়লেটের মধ্যে মানে হিলট্রি দিয়ে একটা ছিদ্র করে বসে, এটা উনি বলতে পারবে না, মানে এমনভাবে আমি ছিদ্রটা করি যে ভিতর থেকে মানে বাইরে থেকে যাতে ভিতরটা দেখা যায়। এবং ওই ছিদ্রটা আমি করি ভেন্টিলেটারের যে জায়গাটা আছে, মানে আপনার গ্লাস যে ফিটিং করা আছে ওই গ্লাসের এই ভিতর দিয়ে আমি তখন এই কাজটা করি, মানে গ্লাসের আপনার এই ছিদ্রটা দিয়া। তো গ্লাসের ছিদ্রটা দিয়ে আমি তখন মানে ওখানে কাজটা করে রাখি। ধরেন যখনই দরকার হয় তখন উপর দিকে মানে এটা ট্যাপলনের মতো দিয়ে রাখি, উঠাই ফেলি আবার ঢুকাই দিই। তো উনি যখন গোসল করতো, উনিও তো মানে যখন গোসল করতো আমাদের রুম থেকে কিন্তু শব্দ হইতো, ওনার গোসলের শব্দ। তো যখন ওনার গোসলের শব্দ আমি শুনতে পাইতাম, আমি দৌড়ে হচ্ছে ওখানে চলে যেতাম, ওই কাপড়টা সরিয়ে মানে ট্যাপলনটা সরিয়ে আমি তখন ওই ছিদ্র দিয়ে ওনার গোসল করা দেখতাম। বাস্তবতার জন্য কথাগুলো বলি, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। এবং আমি কি করতাম, ওই ছিদ্র দিয়ে ওনার গোসল দেখতাম। এমন করতে করতে আমার মানে খুব ভালো লাগতো, ওনার গোসল দেখতাম। উনি সকালবেলা গাড়ি দিয়ে যাইতো, আবার উনি বারান্দায় ব্যায়াম করতো, মানে ওনার খুব ভালো লাগতো আর কি। এক কথায় ভিতর থেকে ওনার প্রতি একটা খারাপ নেশা আসে। এবং এমন করতে করতে একদিন আমার কাছে ইচ্ছে হলো যে শুধু গোসল করার সময় তো দেখি, এমনি তো দেখি না, মাঝে মাঝে রাতের বেলায়ও দেখতে ইচ্ছে করে। তো চিন্তা করলাম আমি একদিন এটা ভিডিও করব। তারপরে মোবাইল ক্যামেরা দিয়ে যতটুকু পারছে ওনার গোসলটা আমি ভিডিও করি। ওনার গোসলটা আমি সম্পূর্ণভাবে ভিডিও করি, একদিন দুই দিন না, প্রায় 3-4 দিন ওনার গোসল আমি ভিডিও করি। অ্যান্ড এরকম করে ভিডিও করতে করতে মাঝে মাঝে আমি ওনার গোসলটা দেখতাম বা ভিডিও করতাম। অ্যান্ড এরকম করতে করতে আমার রুমে যে আরও 2-3টা ছেলে আছে ওদের মাঝে মনে হয় কেউ না কেউ বিষয়টা মানে ওই মহিলার কাছে বলে দেয় যে মহিলা গোসল করতে গেলে আমি দেখি এটা ওইটা, এবং ওই যে ছিদ্র দিয়া দেখি এটা মনে ওরা বলে দেয়, মানে আমার সাথে রুমে যারা থাকে আর কি, ওরা সম্ভবত মহিলাকে বলে দেয়। এবং মহিলাকে বলে দিলে পরে আমরা যেই ফোরম্যানের আন্ডারে ওই সময় কাজ করতাম, আমি কিন্তু ওই সময় মিস্ত্রি ছিলাম, এরপরে একজন ফোরম্যানের আন্ডারে কাজ করতাম, ওই ফোরম্যানের কাছে তখন বিচার দেওয়া হয়। এবং বিচার দিলে পরে আমি তো জানি না, একদিন আমরা কাজ করে বাসায় আসছি, ওই মহিলা ফোরম্যানকে এবং এলাকার আরও অনেকগুলো লোকজনকে নিয়ে আসে এবং নিয়ে এসে থানা থেকে উনি পুলিশ পর্যন্ত ডেকে নিয়ে আসে। এবং ওই জায়গার মধ্যে পুলিশও আসে, এসে মানে আমাকে তো আমার ওস্তাদে মারে মানে আমাকে প্রচণ্ডভাবে মারে। আমার মনে হয় জন্মের পর এইভাবে কেউ আমার মারে নাই। এবং মেরে আমাকে পুলিশের হাতে উঠাই দেয়, আমি তখন পুলিশের হাতে সোপর্দ হয়ে যায়। এবং পুলিশের হাতে চলে যাওয়ার পরে মানে আমার তখন এত খারাপ লাগে যে আমাকে পুলিশের হাতে উঠিয়ে দিল। আমার ব্যাগের মধ্যে আমি কিন্তু আমার টাঙের মধ্যে সব কিছু তালা মেরে আসছে, আমার মোবাইল টোবাইল সব কিছু। আমি প্রায় 4 দিনের মতো থানা হাজতে থাকি এই ঘটনার পরে। এবং যেহেতু এটা কোনো ওই ধরনের বড় কোনো ধরনের মামলা না, উনি গোসল করতে আমি দেখতাম, তো এই জন্য 4 দিন পর আমাকে তখন মানে ছেড়ে দেয়। এবং ছেড়ে দেওয়ার পর আমি আমার টাং টুং কাপড় চোপড় সব কিছু নিয়ে বাসা ছেড়ে চলে যাই। নতুন একটা বাসার মধ্যে আমি তখন উঠি। এবং উঠার পরে এই যে নেশা করতে করতে ভিতরে এই মহিলাটার উপরে আমার প্রচণ্ড রকমের একটা প্রতিশোধ নিতে কাজ করে। একদিন ওনার নাম্বারে আমি কল দিই, ওই মহিলার নাম্বারে, এবং কল দিয়ে মহিলাকে ইচ্ছা মতো গালাগালি করি, মানে প্রচণ্ড রকমের গালাগালি করি, তোর এইটা করবো, তোরে আমি পাইলে এই সে, মানে প্রচণ্ড গালাগালি করি। মহিলা আমারে বলে যে তোর যদি আর নেক্সট টাইম কোথাও পাই তাহলে তোরা আমি আর জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ রাখবো না। এবার তো 4 দিন জেল খাটছিস, এরপরে 4 বছরও বেরোতে পারবি না। মানে উনি আমার সাথে অনেকটা দুর্ব্যবহার করে ফোনের মাধ্যমে। অ্যান্ড এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার মাথার ভিতরে আসলো এই মহিলার কাছ থেকে আমি টাকা খাবো। এই যে এমনি মাথার মধ্যে আসছে মহিলার কাছ থেকে টাকা খাবো। এবং এমন করতে করতে একদিন আমি মহিলার ফোন দিয়ে বললাম, আপনার এই নাম্বারে কি ইমো আছে? বলে আছে। আমি বললাম, আপনি আমার কিছু টাকা দেন, আমার কিছু টাকা লাগবে, আমি আপনার একটা নাম্বার দিতেছি, আমার এই নাম্বারে কিছু টাকা দেন। বলে, আমি টাকা দিব কেন? তোরে আমি টাকা দিব মানে তোর তো আমি জেলের ভাত খাওয়াবো। মানে খুব খারাপ ব্যবহার করে। এবং সেদিন আমি তার মানে আপনার ভিডিওর কয়েকটা ছবি, আমি তো ভিডিও করতাম, ছবি উঠাতাম, কয়েকটা ছবি আমি তার ফোনে পাঠাই ইমোতে।
আমি বললাম যে ইমোতে চেক করে না, আমি আপনার জন্য কটা ছবি পাঠাইছি। এবং এই ছবিগুলো দেখার পরে তো সে মানে তার মাথা আসমান, মানে আসমানটা ভেঙে পড়ে মাথার মধ্যে। আমাকে ফোন দিয়ে বলতেছে, এটা কি হইলো, তুই এটা কি করলি, তুই আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারলি? এবং আমি বললাম শুধু এটা না, আমার কাছে ভিডিও আছে, আমি 5,000 টাকা চাইছি, আমার 5,000 টাকা দেন, যদি না দেন এই ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দিব, আমি পুরো দেশবাসীর কাছে এটা আপনার উল্লঙ্ঘ করে দিব। পরে আমার বলতেছে, না রে বাবা, তুই আমার ছেলের বয়সী, আমার সাথে এই কাজটা করিস না, আমি তোর পায়ে ধরে, আব্বা তুই কী চাস আমার কাছে, যে 5,000 টাকা লাগবে। বলা মাত্রই উনি তখন আমার 5,000 টাকা পাঠিয়ে দেয়। এবং ওই টাকাটাই আমার ভিতরে তখন লোভ ঢুকে যায়, মানে আমি তখন লোভের বশবর্তী হয়ে পড়ি। এবার যখনই টাকা লাগতো মহিলারা বলতাম আমার টাকা দেন। এবার এরকম করতে করতে আমি তার কাছ থেকে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার মতো খাই। ওই সময় আমি আর কোনো কাজ করি না, নেশা করতাম, ওনারা ফোন দিতাম, উনি টাকা পাঠাইতো, ওনার টাকা দিয়ে নেশা করতাম। এবং ওনার টাকা দিয়ে আমি আবার মানে বিভিন্ন জায়গায় যাইতাম, খারাপ জায়গায় যেতাম। এরকম করতে করতে আমার ভিতরে মনে হলো যে আমি এই মহিলাটার সাথে একটা খারাপ কাজ করব। মনে হলো, অনেকে আমি ডিরেক্টলি প্রস্তাব দিলাম যে আমি আপনার সাথে খারাপ কাজ করব, যদি আপনি আমার সাথে এই কাজটা করেন তা ভালো, আর যদি না করেন আমি এই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। এরকম করে মহিলাকে ধমক দেই। এবং ধমক দিলে পরে মহিলা আমারে বলে যে না, সে আমার সাথে খারাপ কাজ করবে না, আমি টাকা চাই, সে টাকা দিবি, কিন্তু আমার সাথে কোনো খারাপ কাজ করবে না। এরকম করতে করতে একদিন আমি ওনারে বললাম যে আপনি, মানে আমি সেদিন প্রচুর নেশা করছি, যে আপনি তো আজকের মধ্যে না আসেন আমি কিন্তু ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। তা উনি আর আসে না, এবং নাই সে মোবাইল ফোনটাই বন্ধ করে দিছে। এবং মোবাইল ফোনটা বন্ধ করে দেওয়ার পরে ওই দিন রাত 12টার পরে আমি তখন আমার ফেসবুকের, মানে ওনার নামে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। এবং সেই ফেসবুক অ্যাকাউন্টে আমি ওনার নগ্ন মানে ছবিগুলো আস্তে আস্তে করে আপলোড করতে শুরু করি। এবং এইভাবে ছবিগুলো আপলোড করার 3 থেকে 4 দিনের মাথায় আমি ওনার বিল্ডিংয়ের ওখানে খবর দিয়ে দেখি উনি আর ওই বাসায় নাই, এবং শুনতে পারি উনি বিদেশে চলে গেছে। তো আমি কিন্তু ছবিগুলো অনেক জায়গায়, মানে ওনার অনেক, আমি ওনাদের বাসায় থাকতাম, তো ওনার অনেক রিলেটিভের সাথে আমার কথাবার্তা হইতো, অনেকের কাছে আমি তখন ছবিগুলো পাঠিয়ে দিই। মানে এক কথায় বলতে গেলে ওনাকে আমি একদম উলঙ্গ করে ফেলি সবার কাছে। তো ওনাকে আমি ইউজ করতে পারলাম না, কিন্তু ওনার ছবিগুলো আমি ছেড়ে দিলাম। এবং ছেড়ে দেওয়ার পরে একইভাবে আমি তখন আবার ওই বিল্ডিংয়েরই কাজ করি, আরেক ফোরম্যানের আন্ডারে তখন চলে যাই, নতুন একটা ফোরম্যানের আন্ডারে বিল্ডিংয়ে কাজ করতেছি। এবং এমন করে আমার তখন জীবিকা চলতেছে, টাকা পয়সা ইনকাম হইতেছে, খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, নিজের মতো করে বিন্দাস সময় কাটাইতেছি। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে আরও দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাসের মতো কেটে যায়। এবং 8-9 মাস পরে আমি হঠাৎ করে আমার পিছন সাইডের ভিতরে একটা ব্যথা অনুভব করি, আমার পিঠের সাইডের ভিতরে একটা ব্যথা অনুভব করি। এবং এই ব্যথাটা আস্তে 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 করে ব্যথাটা বাড়তেছে। এখন এরকম করে ব্যথাটা কেন হচ্ছে আমি এটা বুঝতে পারি না, ভাবি যেহেতু খাড়া কাজ করি, দাঁড়ায় কাজ করি বিল্ডিংয়ের, এই জন্য মনে হয় এরকম কোনো একটা সমস্যা হয়েছে। তো এইভাবে তখন প্রায় আমি এটা নিয়ে ডাক্তারের কাছে যাই না, আরও 2-3 মাস কাটাই দিলাম। এই ঘটনার মানে ওই আপনার তাজিন খালার সাথে ঘটনার প্রায় 1 বছরের মাথায় তখন আমার এই কোমর আর আমি নাড়াইতে পারি না, মানে ব্যাক সাইডে প্রচণ্ড রকমের ব্যথা। এবং সেই ব্যথা থেকে ডাক্তারের কাছে যায়, এবং ডাক্তারের কাছে গেলে পর আমি জানতে পারি আমার এটা একটা টিউমার হয়েছে। মানে টিউমার লাইক হচ্ছে আপনার, টিউমার বলতে একটা পাথর হয়েছে, মানে আপনার রাস্তায় পাথর হয়েছে। তো এখন এই পাথর, মানে বড় ধরনের পাথর এখানে জমে গেছে, সে পাথর থেকে, স্টোন থেকে আমার তখন ব্যথাগুলো হয়। আমি ভাই ব্যথা নিতে পারি না, এবং ব্যথা নিতে না পেরে আমি তো ভাই কোনো টাকা পয়সা মানে জমাই নাই, যে পরিমাণে টাকা পয়সা ইনকাম করতাম ওই টাকা দিয়েই চলতাম। মানে নিজের কাছে কোনো জমানো টাকা ছিল না যে 10টা টাকা নিজে ইনভেস্ট করব, 10টা টাকা নিজের কাছে রাখবো, এরকম কোনো টাকাও কিন্তু আমার কাছে নাই। মানে যা পাইতাম তাই খাইতাম, যা পাইতাম তাই উড়াইতাম, মানে নিজের কাছে কোনো টাকা পয়সা ছিল না। এবার এই ব্যথার চিকিৎসা করতে পারি না, মানে ব্যথায় প্রত্যেক দিন চিল্লাইতাম, মানে রুমের মধ্যে বসে বসে চিল্লাইতাম, কান্নাকাটি করতাম যে যদি আর নিতে পারতেছি না। তো বাড়িতেও তো আসলে টাকা চাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আব্বা মহাজনে চাকরি করে, তখনও ছোট একটা ভাই আছে, ও এখনও পড়াশোনা করে, এখনও কোনো চাকরি বাকরি করে নাই। এবং বাড়ি থেকে তো অলরেডি একটা ভুয়া মামলা খাইয়া চলে আসছে, বাড়িতে আর যাই নাই। এখন টাকা চাইবো কার কাছে? কারো কাছে টাকা চাওয়ার মতো তো ভাই কোনো রাস্তা নাই, আর কারো কাছে টাকা চাইতে পারি না। এইভাবেই তখন আমার দুঃখের সময়গুলো কাটতেছে, এবং আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে একটা সঠিক পথ দেখাও আল্লাহ, আমি আর এসব নিতে পারতেছি না, এত ব্যথা এত কষ্ট আর সহ্য হয় না আল্লাহ। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমি কি করলাম, মানে বিল্ডিংয়ের কাজ করতেছি একটা বাসার মধ্যে। তো ওইখানে একজন বড় ভাই আছে, উনি আবার আপনার ধরেন ফেসবুকে কি জানি কি করে আর কি, মানে উনি একজন সেলিব্রিটি টাইপের মানুষ, ফেসবুক সেলিব্রিটি যাদেরকে বলে। তো উনি একজন কাজ, মানে ওইখানে কাজ করতেছি, আমি শুয়ে গেছি, মানে ব্যথায় কান্না করতেছি। পর উনি আসছে, এসে বলতেছে, ভাই কী হয়েছে? আমি বললাম যে ভাই এই ব্যথা, আমার পেটে পাথর হয়েছে, এখন এটা অপারেশন করতে পারি না, টাকা নাই, বাট আমি এখানে বিল্ডিংয়ের কাজ করি।
পরে উনি উনি আমার একটা লাইভ ভিডিও করে ফেসবুকে, এবং ভিডিও করে উনি আমাকে বলে যে সমস্যা নাই, তোমার টাকার ব্যবস্থা করব। উনি তখন একটা ফেসবুক লাইভ অনুষ্ঠান করে এবং করে আমাকে কথা বলতে বলে। আমি আমার বাবার ঠিকানা বলি, আমার বাবা একজন মুয়াজ্জিন ছিলেন, এখন আমার বাবা মুয়াজ্জিনই করে। আমার বাবার ঠিকানা বলি এবং আমি বিল্ডিংয়ের কাজ করি, নিজে পড়াশোনা করছি, টাকার অভাবে পড়াশোনা করতে পারি নাই, পড়াশোনা বন্ধ করে দিয়েছি, খুব অভাব অনটনের সংসার, বড় একটা বোনকে বিয়ে দিয়েছি, ছোট একটা ভাই পড়াশোনা করে। এরকম করে খুবই ইমোশনালি আমি প্রায় 15 মিনিটের মতো আমার জীবনের ওই করুণ ঘটনাগুলো আমি বলি, এবং বলার পরে সেখানে ওই ভাই তার ফোন নাম্বার দিয়ে দেয়। ভাই প্রচণ্ড টাকা পয়সা তখন ওনার অ্যাকাউন্টে আসতেছে, মানে ওনার কাছে টাকা আসে এবং উনি টাকা পয়সা নিচ্ছে। এমন করতে করতে ওনাকে একদিন একটা মেয়ে ফোন দিয়া বলতেছে, মানে ওই ভাইটারে ফোন দিয়া বলতেছে, আমি তো ওনার ভিডিও দেখছি, আমার কাছে ওনার জন্য অনেক খারাপ লাগছে, তো আমি একটু ভাইয়াটাকে দেখতে চাই, আমি একটু নিজে দেখে ওনাকে একটু হেল্প করতে চাই। আমার বাড়ি হচ্ছে ঢাকাতে, মেয়েটাও ঢাকাতেই থাকতো। পরে মানে হয় না যে একটু ইমোশনাল ভিডিও ছাড়ছি, মানে সবাই দেখে কান্নাকাটি শুরু করছে, মানে সবার কাছে অনেকটা খারাপ লাগছে, ওই মেয়ের কাছেও খুব খারাপ লাগছে। সে বলছে যে তার একটা ভাই ছিল, মারা গেছে এরকম, মানে পাথরের সমস্যার কারণে। তাই মেয়েটা খুব বড় লোক না, মানে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তো বলে আমাকে দেখবে। পরে ভাইটা আমাকে বললো যে, ফোন করে বললো যে রানা ভাই এমন এমন ঘটনা, তো আপনি আমার বাসায় আসেন, উনি আপনাকে একটু দেখবে। পরে ওনার বাসায় গেছি, ওই মেয়েটাও তখন আসছে। তো মেয়েটার বয়স আমার মতোই কাছাকাছি হবে। মেয়েটা আমাকে দেখে না ভাই কান্না করে দিছে, আমাকে জড়াই ধরে কান্না করে দিছে, করে বলতেছে যে আপনার এই সমস্যা, আমি আপনার এই সমস্যার সমাধান করে দিব, আপনার কারো কাছে ভিক্ষা চাইতে হবে না, আমি আপনাকে হচ্ছে আপনার মানে এটার অপারেশনের ব্যবস্থা করব। তো আমি তখন বললাম যে, উনি বলতেছে যে না সবাই তো দিচ্ছে, সবার টাকায় হয়ে যাবে। উনি বলে যে না আপনি এটা ভিডিওটা ডিলিট করে দেন, আমি ওনাকে হেল্প করব। তো এই মেয়েটা ফেরেস্তার মতো আমার লাইফে যদি ওই সময় না আসতো, তাহলে হয়তো আমি বাঁচতাম না, সত্যি যে কথাটা, আমি বাঁচতাম না। এবং ওই মেয়েটা তখন এসে আমাকে হেল্প করে এবং তার হেল্পের মাধ্যমে তার টাকায় তখন আমার অপারেশনটা হয়। এবং আলহামদুলিল্লাহ অপারেশন হওয়ার পরে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই। এবং সুস্থ হইলে পরে এই মেয়েটা আমাকে প্রচুরভাবে আমাকে সাহায্য সহযোগিতা করে। এবং ওই মেয়েটার পারিবারিক বিষয়ে বলি, ওর বাবাও নাই, মাও নাই, ওর বাবা মা মানে দুজনেই মারা গেছে, একটা ছোটো ভাই ছিল, তেও মারা গেছে। ওর মামাদের সাথে থাকে ঢাকাতে, মামাদের বাসায় থাকে, এই মেয়েটা মামাদের সাথেই থাকে। তার মামারা আবার কিন্তু অনেক বড় লোক, তার মামাদের নিজেদের ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি গ্যারেজ আছে, টাকা পয়সা আছে, ওরা অনেক বড় লোক। তো ওদের সাথে মেয়েটা তখন থাকতেছে। তো আমি ভাই চাকরি করতাম, আমি তখনও হচ্ছে বলি আপনার ওই যে বিল্ডিংয়ের কাজ টাজ করি। তা মেয়েটা আমাকে দেখতো, আমার সাথে আসতো, আমার সাথে মিশতো, আমার সাথে সবসময় কথা বলতো। এবং এরকম করতে করতে না এই মেয়েটা আমাকে খুবভাবে বুঝতো। আমার কাছে মনে হয় এই পৃথিবীতে এই টুম্পার মতো করে আমার কেউই বুঝে না। মানে আমার যদি কখনো ধরুন কোনো একটা খাবার খাইতে মন চাইতো, মানে আমি মানে ভাবতাম যে এই জিনিসটা যদি এখন একটু খাইতে পারতাম, উনি এই খাবারটা আমার জন্য নিয়ে আসতো। মানে আমার কাছে যেটা মনে হয় যে ও আমার ভিতরটা খুব স্পষ্ট বুঝতে পারতো, আমার ভিতরে এই মুহূর্তে কী চলতেছে বা আমি কি চাচ্ছি, আমার মনের ভিউটা কি, এটা ওর মতো করে এত ভালো এই দ্বিতীয় কেউ বুঝবে বলে আমার কাছে মনে হতো না। মানে খুবভাবে আমাকে বুঝতো, এই জন্য ওকে আমার এত ভালো লাগতো। আমার মনে হয় যে আমি মনে মনে চিন্তা করতাম যে মেয়েটাকে যদি আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে পাই, তাহলে আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। ও আমাকে এত বুঝে, এত জানে, এত শোনে, অ্যান্ড ওর মতো করে পৃথিবীতে আমার কাছে মনে হয় না যে দ্বিতীয় কেউ আমাকে ভালোবাসতে পারবে। অ্যান্ড এরকম করতে করতে অনেক দিন, প্রায় আপনার 2-3 মাসের মতো এই মেয়েটার সাথে আমার কন্টিনিউয়াসলি ফোনে কথাবার্তা হয়, ও আমার সাথে দেখা করে, আমি ওর সাথে দেখা করি। অ্যান্ড এরকম করতে করতে একটা পর্যায়ে ও আমাকে তখন বলল যে আচ্ছা, ও আমাকে নিজেই বললো যে তুমি যে গ্রামে থাকো, তোমাদের ময়মনসিংহ ওই গ্রামে তোমার কোনো রিলেশন আছে কি না, বা তুমি কখনো বিয়ে করছো কি না। তো যেহেতু আমার এত উপকার করছে, আমাকে একটা নতুন জীবন দিয়েছে, তো আমি কখনোই তার কাছে কোনো কিছু মিথ্যা বলি নাই, মানে কখনোই তার কাছে কোনো বিষয়ে আমি মিথ্যে বলি নাই। আমি বলছি যে ময়মনসিংহে আমার একটা ভাবি ছিল, নাম ছিল সীমা ভাবি, ওই ভাবির সাথে আমার এটা হয়েছে। তো ভাবি আমাকে বিয়ের প্রলোভন দেখাইছে, আমাকে বিয়ে করার কথা বলছে, এবং আফটার দ্যাট ভাবি আমাকে আর বিয়ে করে নাই, মানে ভাবি আমাকে আর আমার সাথে আর বিয়ে শাদী করার কোনো কিছুই করে নাই, এটা আমাকে বললো। মানে আমি ওনার এটা বললাম, এবং বলার পরে এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে সে আমারে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে অলওয়েজে কথা বলবো এবং তুমি আমার সাথে কথা বললো, আমি তোমাকে হেল্প করব। এইভাবে তার সাথে আমার এই ফোনে কথা বলতেই না মানে এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। আমি গরিবের ছেলে, আমার বাবা একটা মসজিদের মুয়াজ্জিন, এবং এই জিনিসগুলো দেখে সে আমার প্রতি খুব ইমোশনাল হয়ে পড়ে, এবং ওই ইমোশনালের দিক থেকে সে আমার সাথে রিলেশনে জড়িয়ে যায়। মুখে যদিও ভালোবাসি বলেনি, মুখে ভালোবাসি বলাও হয়নি, কিন্তু আমরা দুজনকে খুব টেক কেয়ার করতাম। মানে ও আমার জন্য অনেক বেশি টেক কেয়ার করতো, মাঝে মাঝে বাসা থেকে আমার জন্য খাবার নিয়ে আসতো। এরকম করতে করতে একদিন আমাকে বলতেছে যে
রানা আমার না তোমার গ্রামের বাড়ি দেখতে ইচ্ছে করতেছে, তুমি কি আমার তোমার গ্রামে একদিন নিয়ে যাবা? তাই আমি বললাম হ্যাঁ সমস্যা নেই, তো গ্রামে নিয়ে যাওয়া যায়। এরপরে একদিন তাকে তখন আমার ওই মামলা টামলা গ্রামের ঝামেলা টামেলা, আবার ওই সীমা ভাবিরই কিন্তু তখন তার স্বামী সৌদি আরবে নিয়ে গেছে, সীমা ভাবিও তখন আর গ্রামে থাকতো না। এবং এরকম করে যখন টুম্পা বলতেছে, আমি একদিন টুম্পাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে গেছি, এবং আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার পরে টুম্পা আমাদের গ্রামটা দেখছে, আমার আম্মাকে দেখছে, আমার আব্বাকে দেখছে, আমার ছোট ভাই এবং আমার বড় বোনও তখন আসছে, আমার ভাগ্নিরা আসছে, মানে সবার সাথেও প্রচুর পরিমাণের হ্যাপিনেস, অনেক মজা মাস্তি করছে। আমাদের বাড়িতে 2 দিনের মতো ছিল, এবং 2 দিন পরেও তখন ঢাকাতে আসে, এবং ঢাকাতে এসে এইভাবে দুজনের মাঝে কথাবার্তা বলতেছি। বলতে বলতে একটা পর্যায়ে আমাকে হঠাৎ করে বলতেছে যে তুমি তো একজন ধর্মীয় ছেলে, তোমার আব্বা একজন মসজিদের মুয়াজ্জিন, আমি তোমার সাথে রাতের পর রাত এইভাবে কথাবার্তা বলি, আমাদের মাঝে তো মানে খারাপ কিছু হচ্ছে, সো এভাবে তো হতে পারে না, অ্যান্ড আমি চাই কি আমরা মানে একটু বৈধভাবে কোনো কিছু করি। আমি তখন বললাম যে বৈধভাবে মানে বৈধভাবে কীভাবে কী করব। আমাকে বলে চলো আমরা বিয়ে করে ফেলি, মানে হঠাৎ করে আমাকে এই প্রস্তাবটা দিল, এবং প্রস্তাবটা পাওয়ার পরে আমার কাছে মনে হলো যেন পৃথিবীর মানে স্বর্গের সুখ আমি পেয়ে গেছি, যে যেটা আমি মনে মনে চাচ্ছিলাম, যেটা হওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত মুনাজাতে আল্লাহকে বলি যেন এটাই ঘটে। এবং সেই কথাটাই সে আমাকে বললো, এবং বলাতে আলহামদুলিল্লাহ আমি অনেকটা খুশি হইলাম। এবং হওয়ার পরে আমি সাথে সাথে তারে বললাম যে আমি এটা করার জন্য রাজি আছি। এবং একদিন সে আমাকে একটা মাজারে নিয়ে গেল, ঢাকারই একটা মাজারে, এবং সেখানে কোনো কাবিন হলো না, শুধুমাত্র হুজুরের মোকাবেলায় সে আমাকে বিয়ে করলো। আমি তাকে বিয়ে করলাম, এবং বিয়ের সময় সে আমাকে শর্ত দিয়েছে আমি যতদিন না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে না পারি, মানে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে না পারি, সে ততদিন পর্যন্ত আমাদের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। কিন্তু আমরা জাস্ট বিয়ে করে রাখছি, যেহেতু আমরা মাঝে মাঝে ফোনে কথা বলি, এটাও তো অবৈধভাবে ফোনে কথা বললেও তো আল্লাহর কাছে গুনাহ হয়, ও কোনো গুনাতে থাকতে চায় না, এই জন্য ও আমার সাথে এই কাজটা করে। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, গভীর একটা সম্পর্ক হয়ে যায়। অ্যান্ড তার যে মামারা আছে বা এরই মাঝে কিছুদিন পরে, মানে এই ঘটনার কয়েকটা দিন পরেই হঠাৎ করে তার মামাদের সাথে তার একটা দ্বন্দ্ব লেগে যায়, মানে টুম্পার মামাদের সাথে দ্বন্দ্ব লাগে, ওর মামারা খুব ঝামেলা করে, এবং ওর মামারা তো ওর মামার কাছে মানে ওর নানার কাছে প্রপার্টি পাবে, ওর নানার যে সয় সম্পত্তি আছে, যেহেতু ওর মা মারা গেছে, তা সম্পত্তির মালিক তো এখন ওর কোনো সম্পত্তি ওর মামারা বুঝেই দিচ্ছে না, এবং ওকে মেরে ফেলার জন্য ওর মামারা বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। যে একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে আমার মামারা আমারে মেরে ফেলার জন্য মানে গুন্ডা ভাড়া করতেছে, গুন্ডা হায়ার করতেছে, আমাকে বাঁচতে দিবে না, আমাকে মেরে ফেলবে, মানে আমার খুব ঝামেলা করতেছে, আমি এগুলো নিতে পারতেছি না, অ্যান্ড প্লিজ তুমি কিছু একটা করো। অ্যান্ড ওই সময়তে আমি টুম্পাকে এত ভালোবাসি যে আমি টুম্পার জন্য হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারবো, মানে এত বেশি আমাকে ভালোবাসি। ওকে ছাড়া আমি পৃথিবীর আর কোনো কিছুই বুঝি না। আমার কাছে মনে হয় টুম্পাবিহীন আমার এই পৃথিবী সম্পূর্ণ অন্ধকার, আমি টুম্পাকে ছাড়া দিনটা তার কোনো কিছুই চিন্তা করতে পারি না। যাই হোক আলহামদুলিল্লাহ, এবং এরকম করে পরে ও আমাকে বলে আমি আর আমার চাচাদের মানে আমার মামাদের বাসায় থাকবো না, ওদের বাসায় থাকলে ওরা যে কোনো সময় আমাকে মেরে ফেলবে, অ্যান্ড আমি মানে আমার বান্ধবীর বাসায় চলে যাব। এই বলেই সে তার বান্ধবীর বাসায় চলে গেল। আমাকে বললো আমি বান্ধবীর বাসায় চলে যাব। বান্ধবীর বাসায় চলে গেল, এবং বান্ধবীর বাসায় যাওয়ার পরেও তার মামারা তার বান্ধবীদের বাসা চান্স করতে থাকে, বান্ধবীদের বাসায় লোক পাঠায়, এটা করে ওইটা করে। অ্যান্ড ও খুব কান্নাকাটি করে আমাকে বলতেছে যে আমি আসলে আমার বান্ধবীর বাসায়ও সেফ না, মানে ওখানেও আমাকে মানে আমার মামারা ধরে নিয়ে যেতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, মানে আমি এখন কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না, মানে প্রচণ্ড রকমের ও কান্নাকাটি করে। আর আমি নিজেও বুঝতেছি ওর মামারা খুব খারাপ, তো ঢাকা শহরের স্থায়ী লোক, ওকে হয়তো মেরে ফেলতে পারে বা ওকে বাঁচতে দিবে না, এইরকম একটা অবস্থা। পরে আমি বললাম, আমি ওরা নিজেই বলতেছি টুম্পা তুমি তো আমাদের গ্রামের বাড়িতে গেছো, আমার মাকে দেখছো, আমার বাবাকে দেখছো, আমার পরিবারকে দেখছো, আচ্ছা টুম্পা তুমি যদি মনে করো তুমি আমার সাথে আমার গ্রামে চলো, এবং আমার সাথে আমার গ্রামে গেলে পরে আমার গ্রামে গেলে তুমি সব সমস্যা থেকে মুক্তি পাবা, এবং আমার গ্রামে গিয়ে তোমার মামারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অ্যান্ড ও তখন বলতেছে যে আমি যদি তোমার সাথে গ্রামে যাই তাহলে তুমি চলবা কেমন করে। আমি বললাম আরে আমরা তো আর এত গরিব না, আমরা ডাল ভাত দুমুঠো খেয়ে তো বেঁচে আছি। ও আমাকে বলে না আমার কাছে কিছু টাকা আছে, কিছু অর্নামেন্টস আছে, মানে কিছু গোল্ড আছে, এই গোল্ডগুলো বিক্রি করলে পরে আমার কাছে কিছু টাকা হবে, এবং সেই টাকাগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে তোমাকে হেল্প করব, আমি তোমাকে হেল্প করবো, বাট তুমি টেনশন করো না, এগুলো আমাকে বলতেছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওর কথা মতোই আমি তখন ওকে আমার গ্রামের বাড়িতে নিয়ে লুকিয়ে এলাম, মানে ওকে সেভ করার জন্য, ওকে মানে আমার গ্রামের বাড়িতে নিয়ে ওকে লুকিয়ে রাখার জন্য এক কথাকে আমি গ্রামের বাড়িতে নিয়ে মানে লুকিয়ে রাখলাম, যাতে ওর মানে মামারা ওর কোনো ক্ষতি করতে না পারে, ওকে দেখতে না পায়। এই জন্য
আমার গ্রামে গিয়া ওরে আমি লুকায় রাখছি। তো আমার গ্রামের বাড়িতে গেল, আমাদের গ্রামটাও দেখতে তো ভাই অনেক সুন্দর ছিল, মানে অনেক মায়াবী ছিল। তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে ও আমার আম্মুর সাথে ঘুমাইতো। আমি মাঝে মাঝে ফোন দিয়ে বলতাম যে টুম্পা তুমি আমার আম্মুর সাথে ঘুমাইতে আসো, আসো না আমরা একটু একসাথে থাকি, এটা ওইটা। ও বলে না, আগে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে নিজে মানে প্রতিষ্ঠিত করতে হবে, এরপর আমি তোমার সাথে থাকবো, অ্যান্ড এছাড়া আমি তোমার সাথে থাকবো না। এইগুলো বলতেছে, অ্যান্ড এগুলো বলতে বলতে একদিন হলো কি, আমাদের গ্রামের মধ্যে একটা মানে মেলা হয়, মানে হিন্দুদের একটা মেলা হয় ওই সময়, মেলার সময়। তো কয়েকদিন পরের ঘটনা আর কি, মেলা হয়। তো একদিনও বলতেছো মেলাতে যাবে, মানে সন্ধ্যার সময়। আমি বললাম যে মেলাতে যাবো, বলে হ্যাঁ আমি মেলাতে যাবো। তাই আমি তারা মেলাতে নিয়ে গেলাম। মেলাতে নিয়ে যাওয়ার পরে অন্য মেলাতে ঘুরলো টুরলো। তো মেলা শেষ হওয়ার পরে আপনার মাগরিবের আজানের একটু পরে তখন মেলা থেকে আমরা চলে আসবো। ও আর আমরা দুজনেই গেছিলাম। পরে মেলা থেকে আসার সময় ওইখানে একটা বট গাছ ছিল, অনেক বড় একটা বট গাছ, এবং বট গাছের নিচে আসার পরেই ও হঠাৎ করে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। এবং জ্ঞান হারিয়ে ফেলার পর আমি চিন্তা করতেছি কী ব্যাপারে, জ্ঞান হারিয়ে ফেললো কেন, মানে এখানে এসে ওই শুয়ে যায়, একটা চিৎকার দিয়ে শুয়ে যায়। এবং শুয়ে যাওয়ার পর ওখান থেকে আমি ওর উঠাই, এবং উঠানোর পরে ও তখন আমার দিকে মানে খুব মানে একটা অন্যরকম অবস্থা। ওরে আমি ধরে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে পর আমার আব্বু আম্মুরে বলি যে এমন এমন ঘটনা। আমার আব্বু তখন ঝাড়ফুঁকর করে, বাট কোনো কাজ হয় না। আব্বুর ঝাড়ফুঁকরে যখন কাজ হয় না, আব্বু তখন বলে একটা কাজ কর, একটা কবিরাজ নিয়ে আয়। আমার কাছে মনে হয় যে এটা মানে ভয়ানক কোনো সমস্যা, এটা ভালো কোনো সমস্যা মনে হয় না, মানে এটা নর্মাল কোনো বিষয় মনে হয় না, তো এটা কবিরাজ নিয়ে আয়। পরে আমি একটা কবিরাজ নিয়ে আসলাম মানে রাতের বেলায়, অ্যান্ড কবিরাজ এসে সারা রাত ওরে ঝাড়লো, কিন্তু ওর কাছ থেকে এটা ছুড়াইতে পারতেছে না। ওরে ঝাড়তেছে, চিকিৎসা করতেছে, মানে কবিরাজ তার মতো করে খুব বেশি ট্রাই করে যাচ্ছে, বাট কোনোভাবেই কোনো কিছু কাজ হয় না। রাত পুহিয়ে রাত শেষ হয়ে সকাল হয়ে গেল, মানে ওকে আর ভালোই করা যাচ্ছে না, কোনোভাবেই ও ভালো হয় না। মানে ভালো হয় কি, ধরেন আপনার ভালো হয় আধা ঘন্টা 30 মিনিটের জন্য ভালো হয়, এবং এরপরে আবার যেই সেই আধা ঘন্টা 30 মিনিটের জন্য ভালো হয়, এরপরে আবার চিৎকার করে, আবার এরকম করতে করতে প্রায় আপনার 10 থেকে 12 দিনের মতো কেটে গেল। আমি এরই মাঝে কোনো কবিরাজ বাদ রাখি নাই। আমি ওই সময় কী করতাম জানেন, মানে তাহাজ্জুদ পরে পরে আল্লাহর কাছে কান্না করতাম যে আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি ওকে বাঁচিয়ে দাও, কারণ ওর মাঝে তখন আমার নিঃশ্বাসটা ছিল। এবং এরকম করে কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, মানে রাতের বেলা ওকে একা রুমে রাখা লাগতো, আমার আম্মুর সাথে থাকতো না। আমার আম্মুর সাথে থাকলে আমার আম্মুকে কামড় দিত, মানে যার সাথেই থাকতো তারাই কামড় দিত, তারাই অ্যাটাক করার জন্য মানে মারার জন্য যাইতো। খুব বাজে একটা অবস্থা তার ছিল। তো এই জন্য হলো কি, ওরে আমরা একটা আলাদা একটা রুমে রাখতাম, ওই রুমেও থাকতো। এবং রাতের বেলা ও প্রচণ্ড রকমের চিৎকার করতো, আবার মানে এরকম করতো যে ধরেন একটা মানে মানুষের সাথে একটা মানুষকে রেপ করলে বা দর্শন করলে যেরকম করে চিৎকার করে না, এরকম করেও চিৎকার করতো। তো দিনের বেলা একটা সময় দেখা গেল কি, মানে তার ওই জিনিসটা মানে একটা সময় হঠাৎ করে 1 ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য এই জিনিসটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, যেটা তাকে ধরছিল। এবং ছেড়ে যাওয়ার পরে ও তখন ওই সময়টাতে আমাকে বলতো যে কান্না করে বলতো, রানা আমাকে বাঁচাও, রানা আমার কাছে 10 জন আসে, রানা আমার কাছে 100 জন আসে, এসে আমার সাথে এগুলো করার জন্য চেষ্টা করে, আমার সাথে খারাপ কিছু করার জন্য চেষ্টা করে, রানা আমি নিতে পারতেছি না, রানা প্লিজ আমাকে হেল্প করো, রানা আমার পক্ষে সম্ভব না। মানে এরকম করে ও কান্নাকাটি করে এগুলো আমাকে বলে। তো বলার পরে আমি তখন বলি যে দেখো আমি কি করব, আমি তো আর কবিরাজ কোনো কিছুই বাদ রাখি নাই, বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং এমন করে আমি এগুলো করতেছি। এই ঘটনার প্রায় 3 থেকে 4 দিন পরে একদিন দুপুরবেলা ওইটা ওকে ছেড়ে দিলে পরে ও আমাকে বলতেছে, রানা আমি বাঁচার একটা উপায় পাইছি, মানে ওই খারাপ জিনটা যখন আমাকে ধরছিল, একটা ভালো জিনও তখন ওই সময় আমার কাছে আসছে, এবং ভালো জিনটা তখন আমার বলল যে একটা কবিরাজের নাম আমাকে বলে গেছে, এবং বলছে ওই কবিরাজটার কাছে গেলে পরে এটা থেকে বাঁচার একটা উপায় আমি পাবো, তুমি ওই কবিরাজটার কাছে যাও, ওই কবিরাজটাকে নিয়ে আসো। পরে আমি বললাম ওই কবিরাজের ঠিকানা, বলে হ্যাঁ আমাকে ঠিকানাও বলে দিছে, অমুক জায়গায় ঠিকানা। এই ঠিকানা বলে সে আবার বলতেছে রানা আমি আর বলতে পারতেছি না, এটা চলে এসেছে, আমাকে ধরে বসেছে, আমি আর পারতেছি না। মানে এমন একটা অবস্থা, মুহূর্তের মধ্যে সে আবার হাসতে শুরু করে, চুল টানতে শুরু করে, মানে এবার ঠিকানা দিল। আমি তখন ঠিকানাটার কাগজে লিখছি, এবং ঠিকানাটা কাগজে লিখছি। পরে আমার আম্মা বলতেছে তাইলে তুই ওই ঠিকানা অনুযায়ী ওই লোকটার কাছে যা, এবং ওই লোকটার কাছে গিয়ে দেখ তুই ওরে ভালো করতে পারিস কিনা। ওইটা ছিল একটা মহিলা তান্ত্রিক বা কবিরাজ। আমি তখন ওই মহিলা কবিরাজের কাছে গেছি, এবং মহিলা কবিরাজের কাছে গেলাম। পরে ওই মহিলা কবিরাজ আমারে বলল যে উনি প্রথমে দেখে আমারে বলে আপনি 4 দিন পরে আসেন। আর এই 4টা দিনে ভাই আমি একটা রাতে ঘুমোতে পারিনি। প্রতিটা রাতে আমি চিৎকার করে কান্না করতাম যে কি হচ্ছে ওর সাথে,
মানে যেটা আসলে মানে আমি ওকে ভালোবাসি এবং আমার কাছে মনে হয় এটা আমি ছাড়া ওর এই কষ্টটা পৃথিবীর অন্য কাউকে বোঝানো যাবে না। আমার প্রেমিকার উপর এইভাবে অত্যাচার, ওর সাথে এইগুলো হইতেছে আমি দেখতেছি আমার চোখের সামনে, বাট আমি কোনো কিছু করতে পারতেছি না। আমার মতো কষ্ট, আমার মতো দুঃখ মনে এই পৃথিবীতে আর কারো হতে পারে না। আমি চিৎকার করে কাঁদি আল্লাহর কাছে যে আল্লাহ প্লিজ ওকে তুমি বাঁচায় দাও, আল্লাহ ওকে তুমি সেভ করো। এইভাবেই তখন দিন রাতগুলো কাটতেছে এবং আমি ওই কবিরাজের কাছে 4 দিন পরে আবার যাই এবং ওই মহিলা তান্ত্রিকের কাছে গেলে পরে ওই মহিলা তান্ত্রিক আমাকে বলে, আমি ওনার পাশে বসে পরে উনি আমারে বলে যে আপনার নাম রানা, আপনার নাম রানা এবং দেখেন আমি আমার সাথে একটা পরী আছে, আমি আমার পরীর সাথে কথা বলেছি। এটা যে শুধু একটা জিন করছে তা না, যে জিনটা আপনার বউটাকে ধরছে এটা একটা ভালো জিন, এটা কোনো খারাপ জিন না। ওই ভালো জিনটা আপনার বউকে ধরছে এই কারণে, আপনার পাপের কারণে, আপনার পাপের ফসল আপনার বউ ভোগ করতেছে এবং সারা জীবন সেটা ভোগ করে যাবে। তাকে আপনি মানুষ করতে মানে তাকে আপনি ভালো করতে পারবেন না। আপনি যতই তান্ত্রিক দেখেন, আপনি তো কম তান্ত্রিক দেখেন নাই, কম কবিরাজ দেখেন নাই। এত কবিরাজ, এত তান্ত্রিক, এত কিছু করুক আপনি তাকে ভালো করতে পারছেন এবং আপনি তাকে কখনোই ভালো করতে পারবেন না, সে কখনো ভালো হবে না। তার বড় কারণ তার ভালো হওয়ার জন্য আপনি দায়ী। আপনি চাইলে তাকে ভালো করতে পারবেন। আমি বললাম কিভাবে তাকে আমি ভালো করতে পারবো? বলে তাহলে আমি আপনাকে বলি, আমার পরীর সাথে আমার কথা হয়েছে, সে আমাকে সব কিছু বলেছে। আজ থেকে বহু বছর আগে আপনার তাজিন বলে একজন মহিলার সাথে আপনি খারাপ কাজ করেছিলেন, মহিলার ভিডিও আপনি করেছেন, সেই ভিডিও আপনি ফেসবুকে ছেড়েছেন, আপনার মনে আছে? আমি বললাম হ্যাঁ 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 আমার মনে আছে। উনি বলে ওইটাই আপনার জীবনে অভিশাপ। সে অভিশাপে অভিশপ্ত হয়ে একটা জিন আপনার প্রিয় মানুষটার উপরে অ্যাটাক করতেছে। আপনি যেমনি মহিলাটাকে লাঞ্ছিত করছেন, অপমান করছেন, সেই জন্য আপনার বউর উপরে এটা এসে ধরেছে এবং আপনার বউকে এইভাবে কষ্ট দিয়ে যাচ্ছে। আপনার বউকে সারা জীবন কষ্ট দিয়ে যাবে। এটা থেকে আপনার বউকে রক্ষা আপনিই করতে পারবেন, তবে যেভাবে করতে পারবেন এভাবে মনে হয় আপনি কখনো রক্ষা করবেন না, বা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি বলছি দেখেন, আমার বউকে বাঁচানোর জন্য যদি আমাকে জীবন দিতে হয়, আমি আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি। আমি আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি। আমি আমার জীবন দিতে প্রস্তুত। যা করতে হয়, যেটা করতে হয়, যেভাবে করতে হয় আমি সব কিছু করবো, আপনি আমাকে বলেন। উনি বলে আপনি যেমন এই মহিলাকে উলঙ্গ করে সবার কাছে এই মহিলাকে উলঙ্গ করেছেন, সবার সামনে ওই তাজিন মহিলাকে অপমান করেছেন, একইভাবে আপনিও এভাবে অপমানিত হতে হবে। আপনিও এভাবে অপমানিত হতে হবে, তবেই আপনি আপনার এইটা থেকে রক্ষা পাবেন। আমি তখন বললাম কি, উনি আমাকে বলে আপনার কোমরে আমি একটা তাবিজ বেঁধে দিব। এই তাবিজটা আপনি আপনার কোমরে পরবেন এবং পরে আপনি আপনার গ্রামে কাপড়বিহীন, শরীরে শুধু ওই তাবিজটা ছাড়া আর কোনো কাপড় থাকবে না এবং কাপড়বিহীন আপনি টোটালি 15 থেকে 20 দিন আপনি আপনার গ্রামে উলঙ্গ হয়ে হাঁটবেন। আপনার গ্রামে আপনি উলঙ্গ হয়ে 15 থেকে 20 দিন হাঁটবেন এবং আপনি যে উলঙ্গ অবস্থায় হাঁটবেন, আপনি পাগলও না, আপনি ভালো মানুষ, আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং কেউ কাপড় দিতে চাইলে আপনি কোনো কাপড় পরবেন না। পুরো উলঙ্গভাবে আপনি আপনার গ্রামে 15 থেকে 20 দিন একটা টাইম আছে, আমি আপনাকে বলবো ওই টাইমটা পর্যন্ত আপনাকে ঘুরতে হবে এবং ঘোরার পরে এই মহিলাকে আপনি যেভাবে অপমান করেছেন একইভাবে আপনি নিজেও অপমানিত হবেন। আপনার উপরে যদি ওই মহিলার ক্ষোভ বা ওই মহিলা মারা গেছে, উনি বলতেছে যে তাজিন নামের ওই মহিলা মারা গেছে এবং তার আত্মা যেটা আছে ওই আত্মাটাই নাকি এরকমটা করতেছে, মানে আমাকে এটা বলে। প্রথমে কিন্তু বলছে একটা জিনে ধরছে, শেষে বলতেছে একটা আত্মা ধরছে, মানে ওই মহিলা মারা গেছে এবং মহিলার আত্মাটা এরকম করতেছে। পরে আমাকে বলে ওই আত্মাটা তখনই আপনাকে রক্ষা করবে যখন সেই যেভাবে অপমানিত হয়েছে আপনি যদি এইভাবে অপমানিত হন, কারণ সে আত্মহত্যা করে মারা গেছে, তার পাপটা মানে তারা এইভাবেই ধরছে। পরে ওই মহিলা বললো একরকম, আমার বউ বললো আরেক রকম। তারপর আমি ওই মহিলার কথা বিশ্বাস করছি এবং আমি বললাম যে কি করতে হবে, বলে আপনাকে এটা করতে হবে এবং আপনি এটা যেদিন থেকে শুরু করবেন ঠিক হাতে গোনা 15 দিন আপনি করবেন এবং 15 দিন পরে আমি আপনাকে বলে দেবো কীভাবে কী করতে হবে এবং আপনি এটা থেকে আপনার বউকে আপনি বাঁচাইতে পারবেন। ওই ঢাকা থেকে তখন আসার পরে ময়মনসিংহে আসার পরে আমার বউর অবস্থা ভাই তখন আরও খারাপ, মানে এত পরিমাণের খারাপ আমি না বলে বুঝাতে পারবো না। আমি বারবার আল্লাহর কাছে বলি আমি কী করবো। একদিন রাতের বেলায় মানে এই ঘটনা 2 দিন পরে আমি এটা কীভাবে করবো বলেন, একটা পুরুষের পক্ষে এটা কি করা সম্ভব? মানে এটা কীভাবে আমি করব, যে গ্রামে আমার জন্ম হয়েছে, যে গ্রামে আমার বাবা আছে, মা আছে, আমার ছোট ভাই আছে, বড় বোনেরা বসবাস করে, এই গ্রামের মধ্যে কিভাবে আমি এভাবে আমার কাপড়বিহীন
আমি এটা আনবো। একদিন আমি ভাই আর সহ্য করতে পারি না, রাতের বেলা যখন ও চিৎকার করতেছে, ব্যথায় চিৎকার করে কান্না করতেছে, আমি তখন আল্লাহর নামের উপরে ভাই আমি কোমরের মধ্যে তাবিজটা পেঁচাই এবং পেঁচে চোখটা বন্ধ করে আমি আমার কাপড় খুলতে শুরু করি। কাপড় খুলে ঘর থেকে বেরিয়ে দৌড় দিছে রাতের আঁধারে। আমার মা তখন বলতেছে, আরে কি পাগল হয়ে গেছে নাকি, ওই কী করতেছে, এটা কী করতেছে, আর এটা তুই কী করতেছিস? আমার মা তখন পিছন থেকে দৌড়ে আমার ধরতে চেষ্টা করতেছে, আমার বাপে, আমার ভাই, আমার বোনে সবাই ট্রাই করতেছে আমার ধরার জন্য, কিন্তু কেউ আমার ধরতে পারলো না। আমি তখন ওখান থেকে বের হয়ে গেলাম এবং বেরোয় এই গ্রামের মধ্যে তখন আমি দৌড়াইতে শুরু করলাম। দেখতে দেখতে আস্তে আস্তে করে আমি গ্রামের জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। সকাল হইতেছে, সূর্য উঠতেছে, আমি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ এটা আমি কী করতেছি। এবং সূর্য উঠলে পরে আমি একেবারে উলঙ্গ অবস্থায়, শুধু আমার কোমরের মধ্যে তাবিজটা আছে, ওই তাবিজটা পরে আমি তখন গ্রামের মধ্যে হাঁটতে শুরু করি এবং এই গ্রামে হাঁটতেছি, সবাই দেখতেছে, সবাই বলতেছে, কী রে এটা তুই কী করতেছিস? আমি বললাম, আমি একটা পাপ করছি, এই পাপের শাস্তি আমি পাচ্ছি। আমি একজন মহিলাকে উলঙ্গ করেছি, সমাজের কাছে, দেশের কাছে একজন ভদ্র মহিলাকে, ভালো মহিলাকে, আমার মায়ের বয়সী একটা মহিলার উপরে আমি জুলুম করেছি, সেই জুলুমের শাস্তি আমি নিচ্ছি। এইটা বলে আমি একদম উলঙ্গ অবস্থায়, এখন আমাদের গ্রামের সবাই জানে এই ঘটনা, একেবারে উলঙ্গ অবস্থায় আমি রাস্তায় হাঁটতে থাকি এবং এইভাবে প্রায় 15 থেকে 20 দিনের মতো। তো আমার লজ্জা ভেঙেই গেছে, রাস্তায় হাঁটতেছি। তখন আমার বউ আস্তে আস্তে করে আগের থেকে একটু বেটার হচ্ছে, ভালো হচ্ছে। এই উলঙ্গ অবস্থায় তাবিজ পরে হাঁটতে কিছুদিনের মাথায়, মানে আমার যতটুকু মনে আছে, আমি এটা আপনার অক্টোবরে শুরু করি, নভেম্বরের 15-16 তারিখ পর্যন্ত আমার খেয়াল আছে যে আমি এরকম উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটতেছি। এবং এরপরে মানে কি হয় আমার জানি না, মানে আমি নিজে আরও বেশি মানে নিচের দিকে যাচ্ছি, আরও বেশি খারাপের দিকে যাচ্ছি। এবং একটা পর্যায়ে দেখা যায় এরকম হতো যে আমি মানুষের বাথরুমে গিয়ে মানুষের প্রস্রাব খেতে শুরু করতাম, মানুষের নোংরা খাবার খেতে শুরু করতাম। মানে একেবারে আমি টোটালি একটা পর্যায়ে আমি মানে যেটা বলে যে মেন্টালিটি পাগল হয়ে যায়, পরিপূর্ণভাবে পাগল হয়ে যায়। আমার আব্বা আম্মা তখন আমাকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যায়, এখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, এবং আমি আর ওখান থেকে ভালো হই না। এবং ভালো না হওয়াতে আমি এক পর্যায়ে আমাদের বাড়ি থেকেই পালিয়ে যাই, পাগল অবস্থা আমি গ্রাম থেকে বেরিয়ে যাই। এবং বেরিয়ে যাওয়ার পরে অনেকগুলো বছর আমি বাইরে থাকি। এবং আল্লাহর কি হুকুম, আস্তে করে আমাকে আমাদের ময়মনসিংহের এক হুজুর, উনি আমাকে পাগল অবস্থায় পায়, উনি একজন মসজিদের ইমাম, তিনি আমাকে পাগল অবস্থায় পায় এবং পাগল অবস্থায় পেয়ে তিনি তিনার ঘরে আমাকে নিয়ে যায় এবং ঘরে গিয়ে তিনি আমাকে রাখে এবং আস্তে করে ওই হুজুরটা আমাকে সুস্থ করে তোলে, আমাকে ভালো করে তোলে। এবং ভালো হবার পরে আমি জানতে পারি, মানে যখন ভালো হই তখন আমি পরিপূর্ণভাবে জানতে পারি যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কালো জাদু করা হয়েছিল। উনি আমাকে বলল আমাকে কালো জাদু করা হয়েছে এবং ওই তাবিজ দিয়েই আমার শরীরে আমাকে খারাপভাবে কিছু করা হয়েছে। এবং আমি যখন জিজ্ঞেস করি যে এটা কে করছে, তখন বলে আমার বউ টুম্পা করছে। আমি তখন বলি, টুম্পিটা করবে কেন? ও তো আমার বউ, ও আমার বিবাহিতা বউ, ও কেন আমার সাথে এটা করবে? মানে আমি না কোনো কিছু বুঝে ওঠার আগেই এরপর আমি আমার এলাকাতে যাই, মানে আমার বাড়িতে যাই। এবং আমার বাড়িতে যাই, মানে আমি যখন সুস্থ হয়ে যাই মোটামুটি বাড়িতে যাই, তো বাড়িতে গিয়া আমি কারো কাছে মুখ দেখাতে পারি না। সবাই আমাকে দেখলে হাসে, এই তোর ল্যাংটা দেখছি, তুই ল্যাংটা হাসছিস। মানে একরকম আমি আমার বাড়ি থেকে আমার নানার বাড়ি, খালার বাড়ি, মানে সবার বাড়িতে আমি ল্যাংটা হয়ে ঘুরতাম। আমি ওইখান থেকে মানে লজ্জায় আমি তখন ঢাকাতে চলে আসি। আমি তখন ভালো হয়ে যাই, পরিপূর্ণ ভালো হই। এবং ভালো হবার পর আমি তখন আমার মার সাথে ফোনে আমার মায়ের ফোন নাম্বার ম্যানেজ করে আমি আমি তো উলঙ্গই অনেক দিন ধরে গ্রামে হেঁটেছি, এই জন্য আমি আর গ্রামে কারোর সামনে যাই না। পরে আমি ফোন দিলে পরে আমার মা আমারে বলে আমার বউ নাকি টুম্পা নাকি চলে গেছে। তাই টুম্পা চলে গেছে, তাহলে আমি তো টুম্পার কোনো ঠিকানা জানি না, তা ও চলে গেছে মানে কোথায় চলে গেছে? আমার আম্মা বলে আমাদের গ্রাম থেকে, আমাদের বাড়ি থেকে ও চলে গেছে। তো এই ঘটনা জানার পর যখন ও চলে গেল, তখন তোর মামাদের তো ঠিকানা আমার জানা ছিল। আমি ওদের মামাদের সাথে যোগাযোগ করি যে টুম্পা কোথায় আছে, এটা ওইটা। এবং ওর মামাদের সাথে যোগাযোগ করে জানতে পারে যে টুম্পা দেশের বাইরে চলে গেছে, মানে বিদেশে চলে গেছে। এখন বিদেশে কোথায় চলে গেল, মানে আমি তখন আরও পাগল হয়ে যাই ওর জন্য। ও আমাকে ছেড়ে চলে গেল, আমি ওর জন্য এত কিছু করলাম, ও ভালো হয়ে গেল, ওর জন্য আমি এত ত্যাগ স্বীকার করলাম, আরও ভালো হয়ে আমাকে ছেড়ে দেশের বাইরে চলে গেছে। এবং এরপরে আমি তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি। এমন করতে আমি একটা সময় জানতে পারি ও লন্ডনে চলে গেছে, মানে লন্ডন আছে। এখন কিভাবে লন্ডনে গেল, আমি মনে করলাম যে ওর মামারা মনে হয় সম্পদ বুঝিয়ে দিছে এবং সম্পদ বিক্রি করে মনে হয় লন্ডন চলে গেছে। তো অনেকগুলো বছর আমি পাগল ছিলাম। এবং এরপরে আমি লন্ডনে যাওয়ার পরে অনেক দিন পরে ওর ফোন নাম্বারটা আমি তখন ম্যানেজ করতে পারি ওর আরেকটা মেয়ে বান্ধবীর মাধ্যমে।
ঢাকারই একটা মেয়ে বান্ধবীর মাধ্যমে ওর ফোন নাম্বারটা ম্যানেজ করি এবং ম্যানেজ করার পর আমি তখন ওর সাথে কথাবার্তা বলি। আমার সাথে খুব দুর্ব্যবহার করে, মানে অনেক খারাপ ব্যবহার, মানে এত খারাপ ব্যবহার করে যেটা বলার মতো না। এবং আমারে বলে, তোর তো আমি শিক্ষা দিয়ে ছাড়ছি, তোর শিক্ষা তো আমি তোকে দিছি, তাই শিক্ষা তুই পাইছিস, আর কত শিক্ষা পাবি, মানে এরকম করে ও কথা বলে। অ্যান্ড আমি তখন বুঝি না যে আমার সাথে এরকমটা কেন করে। আমি ওরে বললাম যে আমি তোমার জন্য উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে হাঁটছি তোমাকে ভালো করার জন্য, তোমাকে খারাপ আত্মাদের কাছ থেকে বাঁচানোর জন্য, আর তুমি আমার সাথে এরকমটা করতেছো, তুমি আমাকে রেখে চলে গেছো। আমার মান সম্মান তো আর কোনো কিছু এরকম গ্রামে মুখ দেখাইতে পারি না। একটা পর্যায়ে আমার সাথে কথাবার্তাই বলে না, আমাকে ব্লক করে দেয়, মানে টোটালি ব্লক করে দেয়। আমি ওর সাথে যোগাযোগ করতে পারি না। কিন্তু এরই মাঝে ভাই, ওর সাথে যোগাযোগ করতে না পারার পরে ওর যে ঢাকাতে একটা বান্ধবী ছিল, আমি ওর বান্ধবীদের সাথে যোগাযোগ করে এমন একটা কথা শুনতে পাই যেটা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি আদৌ জানি না এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। ওর ওই বান্ধবীটা আমাকে বলতেছে, আরে রানা ভাই, আপনি তো বুঝেন না, আপনি ছিলেন একটা পাগল, আর আপনার সাথে যেটা হয়েছে এটা অবশ্যই ঠিক হয়েছে, আপনার মতো ছেলের সাথে এটা হওয়াই দরকার ছিল। ওর বান্ধবী আমাকে জানায় এই টুম্পা নাকি আর কেউ না, এই টুম্পা নাকি তাজিন খালার মেয়ে টুম্পা। মানে আমি যে তাজিন খালার ভিডিও করেছিলাম, ফেসবুকে দিয়েছি, আমি ওনার অশ্লীলতা হানি করেছি, ওই তাজিন খালার মেয়ে নাকি টুম্পা। এবং টুম্পা নাকি তার মাকে কথা দিয়েছে, মা যেভাবে ও তোমাকে উলঙ্গ করছে আমার আত্মীয় স্বজনের কাছে বা ফেসবুকে, আমি ওকে ওর পরিবারের কাছে উলঙ্গ করে ছেড়ে দিব। দেখবা ও এমন অবস্থা আমিও করব, ও কখনো ওর এলাকাতে মুখ দেখাইতে পারবে না। এবং ওর বান্ধবী টুম্পা আমারে বলতেছে, মানে ওর বান্ধবী আমারে, মানে টুম্পার বান্ধবী আমারে বলতেছে যে টুম্পা আমার সাথে জিনের যে অভিনয়, মানে জিন যে ওরা ধরছে বা এগুলো যে করছে, এগুলো সবই নাকি ছিল ওর ভুয়া এবং সবই ছিল ওর অভিনয়। এবং এই অভিনয়গুলো করে করে ও জাস্ট আমাকে মানে ইমোশনাল করছে, আমাকে পাগল বানাইছে। এবং যেই তান্ত্রিকের কথাও আমাকে বলে, ওই তান্ত্রিক নাকি ওর পরিকল্পিত তান্ত্রিক, মানে মহিলা যে তান্ত্রিকটা ঢাকার, আমি ওই তান্ত্রিকের কাছে যাই, উনি কিন্তু এখনও তান্ত্রিক, উনি কিন্তু তান্ত্রিক করে। আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি তো এরকম এরকম শুনলাম যে টুম্পা নাকি আপনাকে দিয়ে আমাকে এগুলো করাইছে, টুম্পা নাকি আসলে ভালো ছিল, ওইগুলো অভিনয় করছে, ওই মহিলা আমাকে বলে যে না, কে বলে অভিনয় করছে, এরকম কিছুই করে নাই। আমার সাথে যে পরিছিল, আমার পরির সাথে আমার কথা হয়েছে, এই মেয়েটা কোনো অভিনয় করে নাই, ওর সাথে আসলেই খারাপ কিছু হয়েছে। এখন ওর বান্ধবী আমাকে বলতেছে যে না, এগুলো কোনো কিছুই না, এগুলো টুম্পা অভিনয় করছে। এবং অভিনয় করে আপনার এমন ওর মায়ের উপর আপনি যেরকম মানে খারাপ কাজ করছেন, একইভাবে ও আপনার উপরও অনেক বড় একটা প্রতিশোধ আপনার সাথে নিয়েছে। ও চাইলে আপনাকে মারতে পারতো, আপনাকে অনেক কিছুই করতে পারতো, তাতে কী হতো? ও আপনার উপরে এমনভাবে প্রতিশোধ নিয়েছে ঠিক যেমনটি আপনি তার মায়ের উপরে নিয়েছেন। আপনি ওর খোঁজ খবর নিয়েন না, ও লন্ডনে আছে, ভালো আছে, ও আপনাকে কোনোদিনও ভালোবাসে নাই, ও জাস্ট আপনাকে পাগল করে দিয়েছে। কিন্তু আমি টুম্পার ওই বান্ধবীর কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। আমার কাছে মনে হয় যে এই মেয়েটা আমাকে মিথ্যে বলতেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মিলিয়ে দেখলাম যে আমার কাছে মনে হয় যে কথাটা আদৌ কি সত্য মিথ্যা আমি জানি না। এবং এই কথাগুলো আমি যখন আমার মাকে মোবাইল ফোনের মাধ্যমে জানাই, আমার মাও বলে যে ওই মানে টুম্পার বান্ধবী যেটা বলেছে এটা নাকি সত্যি। তা না হলে আমি যখন পরিপূর্ণভাবে পাগল হয়ে গেলাম, তখনই নাকি টুম্পা আমাদের বাড়ি থেকে চলে গেছে এবং যাওয়ার সময় আমার মায়ের সাথে খুব দুর্ব্যবহার এবং খারাপ ব্যবহার করে গেছে। এমনকি আমার মাকে বলছে যে এরকম কুলাঙ্গার সন্তান আপনি পেটে নিছেন কেন। তা আমার মা বলে আমার সন্তানের অপরাধ কি, আমার মাকে কোনো কিছুই নাকি বলে নাই। আদৌ ভাই আমি জানি না যে টুম্পা আমার সাথে যেটা করেছে এটা কি তার অভিনয় ছিল নাকি সত্যি সত্যি তাকে জিনে ধরেছে। আদৌ আমি এটাও জানি না যে টুম্পাকে আসলেই ওই তাজিন আন্টির মেয়ে কিনা। আমি কোনো কিছুই বুঝি না। ওই তাজিন আন্টির সাথে আমার আর কখনো দেখা হয়নি। উনি ওনার বাড়ি বিক্রি করে দিয়ে বিদেশে চলে যায় এবং ওনার মেয়েও টুম্পা, আমি জানি না ওনার মেয়ে কিনা, ওই টুম্পার সাথে আমার আর কখনো দেখা হয়নি। আজকে প্রায় বহু বৎসর আমি শুধু এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে আমি না করলাম বিয়ে, না গেলাম গ্রামে, এবং আমি আজ পর্যন্ত গ্রামে যাই না। গ্রামে ছোট ছেলে মেয়ে ওদের সামনে যেতে লজ্জা করে, মা চাচি ওদের সামনে যেতে লজ্জা করে, আমি উলঙ্গ অবস্থায় ছিলাম। আমার কাছে এক মনে মনে হয় যে টুম্পা বান্ধবী যেটা বলেছে এটা সত্যি। আবার আমার মনে হয় যে না, টুম্পা তো এরকম করে অভিনয় করতে পারে না। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা আল্লাহই জানে। কিন্তু মধ্যখানে আমার জীবনটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেল। আজ আমি এক জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনার গল্পগুলো শুনি, আমি ঢাকাতেই থাকি, এখনও আমি আপনার বিভিন্ন ওয়েল্ডিংয়ের কাজ করি, ইলেকট্রিকের কাজ করি। আপনার গল্প শুনে ভালো লাগে এবং সেখান থেকে আমার ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে জানালাম। আপন ভাই, আমার গল্প শেয়ার করেন বা না করেন, আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি আমাকে একটু জানাবেন যে আসলে এই টুম্পারিটা অভিনয় ছিল নাকি আসলেই টুম্পার সাথে খারাপ কিছু হয়েছে। আমি আজও জানি না এবং এই প্রশ্নের জবাবটাই আমি মানে বিগত 6-7 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই প্রশ্নের জবাবটা না পেয়ে যদি মরেও যায়, আমার আত্মাও মনে হয় শান্তি পাবে না। আপন ভাই, যদি পারেন আমার প্রশ্নের জবাবটা দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ময়মনসিংহের ভাই রানার জীবনের বাস্তবে গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, আমি আসলে জাস্ট অবাক হয়ে গেলাম। ভালোবাসার মানুষের জন্য মানুষ মরতে শুনেছি, ভালোবাসার মানুষের জন্য মানুষ আত্মহত্যা করতে শুনেছি, পাগল হয়ে যেতে শুনেছি, কিন্তু স্বেচ্ছায় ভালোবাসার মানুষের জন্য বা নিজের স্ত্রীর জন্য এভাবে কেউ উলঙ্গ হয়ে যেতে রাস্তায়, এটা আমি শুনিনি। তবে আমার গল্প শুনে আমার কাছে 90% মনে হচ্ছে এটা টুম্পার একটা প্ল্যানিং ছিল। এরকম অনেকেই হয় যে জিদ করে যে আমার আম্মুর সাথে এটা করছে, আমি ওর সাথে ওটা করব। এখন আমার মনে এই প্রশ্নগুলোও জাগে যে টুম্পা চাইলে তো অনেক আগেই রানাকে মেরে ফেলতে পারতো। এবং টুম্পার ওই বান্ধবীর কথা মতো আমার কাছে মনে হয়, মানে আমি যেটা মনে হয় যে 90% শিওর যে টুম্পার এটা পরিকল্পিত একটা প্ল্যানিং ছিল। ও রানাকে মারতে পারতো, কিন্তু মারলে তো ওই প্রতিশোধটা নেওয়া হতো না যেটা তার মায়ের সাথে হয়েছে। এই জন্য ও রানার এমন অপমান করেছে যাতে রানা এই সমাজে আর মুখ দেখাতেই না পারে। এবং আসলেই সত্যি রানা এই পর্যন্ত আজকে 7 বছর তার ওই গ্রামে যায়নি, এমনভাবে সে অপমানিত হয়েছে এবং তাকে লাস্ট পর্যন্ত তাবিজ পরিয়ে ব্ল্যাক ম্যাজিক করে তাকে পাগল করে দেওয়া হয়েছে। এগুলো কে করছে? এগুলো টুম্পা ছাড়া তো অন্য কেউ করার কোনো প্রশ্নই আসে না, বা অন্য করবেটাও কে? একমাত্র টুম্পাই তো তার, যদি সত্যি কথা বলতে হয় বা ওই তাজিন আন্টির কথা চিন্তা করা যায় তাহলে মনে হয় টুম্পাই এগুলো করছে আমার কাছে মনে হয়। এরপরেও আপনাদের কাছে কি মনে, আমি জাস্ট অবাক হওয়ার মতো একটা গল্প, আমি খুব তাজ্জব হয়ে গেছি পুরো গল্প মানে পড়ে। আপনাদেরকে গল্প কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, যদি কোনো অংশ না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এবং আপনার কাছে কি মনে হয়, আসলেই কি টুম্পার অভিনয় ছিল না সে আসলে পাগল ছিল? এটা যদি আপনারা কমেন্ট বক্সে লেখেন তাহলে হয়তো এই অপরাধী রানা তার একটা সঠিক, মানে সে হয়তো এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বেরোতে পারবে। আমার ধারণা আমি আপনাদেরকে বললাম, আপনাদের ধারণা আপনারা কমেন্টে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।